হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মেডিকেল কোর্সের ফার্স্ট ক্লাস। মেডিকেল কোর্সের এই ক্লাসটাকে আমরা একই সাথে গ্রুমিং ক্লাসেও পাবলিক করছি। এইটা অ্যাকচুয়ালি মেডিকেল কোর্সের ক্লাস হিসেবে কাউন্ট হবে। তো তোমরা যারা এবার ফার্স্ট এইচএসসি পরীক্ষা সামনে দিবা, তারা দেখবা যে আজকের ক্লাসটার পর তোমার একাডেমিকেও কিভাবে কাজে লাগে। সো লাস্ট 2 ইয়ার্সে তুমি যা পড়ে আসো নাই, যা বুঝে আসো নাই, যা মনে রাখা ট্রিক জেনে আসো নাই, আজকের ক্লাসে তুমি দেখবা যে তোমার সমস্ত পাপগুলো মোচন হয়ে গেছে। সো তোমরা অনেক কিছু শিখবা আজকের ক্লাসে। তোমরা একটু দ্রুত আমাকে জানাও তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। সবাই দ্রুত জানাও। এভরিওয়ান প্লিজ কমেন্ট বক্সের মধ্যে বলো যে এভরিথিং ঠিক আছে কিনা। সব ঠিকঠাক আছে কিনা বলো। তোমরা তো একাডেমিক এর আগেও পড়ছো, আজকেও পড়বা। তো তোমরা দেখবা যে মেডিকেলের ক্লাস দিয়ে কীভাবে তোমার একাডেমিকটাও কভার হয়ে যায়। ওকে, সব ঠিকঠাক আছে। এটা কোন গ্রুপে? সেকেন্ড টাইম আর গ্রুমিং ক্লাস। হ্যাঁ, আমাদের মেডিকেল গ্রুপটা একটু দেখেন। মেডিকেল গ্রুপে লাইভ হয়নি। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমি আজকের ক্লাসে কিছু জিনিস রাখছি, কিছু ইনগ্রেডিয়েন্ট রাখছি, যে ইনগ্রেডিয়েন্টগুলোর কারণে তোমার ক্লাসটা কখনো প্রেশার হবে না। এক নাম্বার হচ্ছে, ক্লাসটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করছি। একটা যখন সেগমেন্ট শেষ হবে, মাঝখানে ছোট্ট একটা দারুণ একটা ব্রেক আছে। এবং ক্লাসের মধ্যে আমি কিছু ম্যাটেরিয়ালস রাখছি, যে ম্যাটেরিয়ালসগুলোর জন্য তোমার মজা লাগবে, ক্লাস ছেড়ে যাবা না। সো যদি কোনো কারণে তোমার ডেটা শেষ হয়ে যায়, তোমার ফোনে চার্জ শেষ হয়ে যায়, তোমার এটা ওটা দায় বা কেউ কিছু করতে বলে, ভুলেও যাবা না। কারণ মনে করবো আজকে ক্লাসটাই এটাই শেষ ক্লাস তোমার, আর কখনো যেন ক্লাসটা না করতে হয়। এরপর শুধু সর্বোচ্চ বই পড়বা। ঠিক আছে? সো আমরা চলে আসি কোষ বিভাজনে একে। প্রথমে আমরা তোমাকে কিছু কনসেপ্ট দিব, তারপরে আমরা দারুণ কিছু পড়বো। ঠিক আছে? প্রথমে আমরা কনসেপ্টটা দিয়ে দেবো। তো তোমরা হয়তো বা জিজ্ঞেস করতেছো, ভাই এই কনসেপ্টটা কোত্থেকে নিয়ে আসছেন? আমি তোমাদের দেখাই। হ্যাঁ, আমি তোমাদের দেখাই। এইটা দেখো, এটা হাসান স্যারের বই। হ্যাঁ, হাসান স্যারের বই। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হাসান স্যারের বইয়ে যা আছে, অন্য স্যারের বইতে যা আছে, সবগুলো আমি একটা জায়গায় নিয়ে এসেছি। তো কনসেপ্টটা যখন আমি পড়াবো, তখন তুমি বইটা নিজেই পড়তে পারবা। আর বইয়ের যেহেতু পিডিএফ আমি তোমাদের দিয়েছি দাগানো বইয়ের, তাহলে বুঝতে পারবা ঠিক কোন জায়গাগুলো পড়তে হবে। সো আমরা আসলে বই থেকেই পড়াচ্ছি। ঠিক আছে? ওকে, চলে আসি আমরা। প্রথমেই চলে আসি, একটা প্রশ্ন হয় কিন্তু এইটা, হোয়াট ইজ জাইগোট? দেখো, জাইগোট শব্দের অর্থ কিন্তু জোড়া। এটা সারা জীবন মনে রাখবা। তাহলে বলো তো, জাইগোট মানে বোঝাচ্ছে কি, একটা ডিম্বাণু এবং একটা শুক্রাণু দুইজন মিলে এই যে যে কোষটা উৎপন্ন হবে, এটা জাইগোট না? হোয়াই দিস ইজ কল্ড জাইগোট? কারণ এটা জোড়া কোষ, দুইটা কোষ জোড়া লেগে এই কোষটা হয়েছে। ঠিক কি না? তাহলে এবার আমাকে বলো তো, এই যে এটা গোল, এটাও গোল না? তার মানে জাইগোটটা আসলে কি জিনিস বলো তো? ভালো করে চিন্তা করো তো। জাইগোটটা আসলে ডিম্বাণু। ঠিক কি না? জাইগোটটা আসলে ডিম্বাণু। তাহলে প্রশ্ন যদি হয় জাইগোট আসলে কি, ডিম্বাণু, বাট প্রশ্ন আরও একটু বাকি আছে। সেটা হলো, এই ডিম্বাণুটার সাথে কে যুক্ত হয়েছে? শুক্রাণুটা এসে যুক্ত হয়েছে না? শুক্রাণুটা এসে যুক্ত হওয়াটাকে বলা হয় নিষেক। নিষেক মানে কি জানো? নিষেক মানে এটাকে অ্যাক্টিভেট করা, এটাকে উর্বর করা, এটাকে ফাংশনাল করে দেওয়া। তাহলে বলো তো, শুক্রাণুটা যখন ডিম্বাণুর সাথে যুক্ত হয়েছে, ডিম্বাণুটা তখনই তো এমন হয়েছে, হয়েছে না? তাহলে আমরা বলতে পারি এই ডিম্বাণুটা হচ্ছে নিষিক্ত ডিম্বাণু। পরীক্ষায় প্রশ্ন আসবে, জাইগোট কি? শুক্রাণু, ডিম্বাণু, নিষিক্ত ডিম্বাণু, এইরকম করে অপশন দিয়ে দিবে। উত্তর কি? জাইগোট একটি নিষিক্ত ডিম্বাণু। ওকে, আচ্ছা, পরের প্রশ্নতে আমরা চলে আসি। তোমরা সারা জীবন এন শিখে আসছো না? এন মানে মনে রাখবে এক সেট। এন মানে হচ্ছে এক সেট। এক সেটকে বায়োলজির ভাষায় বলা হয় হ্যাপ্লোস বা হ্যাপ্লয়েড। কি বলা হয়? হ্যাপ্লয়েড, তাই না? জানো তো এটা? তাহলে বলো তো, হ্যাপ্লয়েড বলতে কি বোঝাচ্ছে? এন। ঠিক কিনা? ওকে, মনে রাখবা, ডিম্বাণু হচ্ছে এন, শুক্রাণু হচ্ছে এন। তাহলে বলো তো, এন আর এন, এক সেট আর এক সেট মিলে কয় সেট হবে? 2 সেট হবে। হবে কি না? তাহলে আমরা এক কাজ করি, ডিম্বাণুর নিচে আমরা লিখি হ্যাপ্লয়েড।
পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ডিম্বাণু কি? হ্যাপ্লয়েড। শুক্রাণু তাহলে কি হচ্ছে বলো তো? হ্যাপ্লয়েড না? এটা মেন। তাহলে এবার একটা কাজ করো, সেটা হলো দুইজন মিলে যখন একসাথে যুক্ত হবে তখন কি দুই সেট হচ্ছে না? দুই মানে কি ডাই বা ডি না? তাহলে বলো তো 2n বলতে কি বোঝাচ্ছে? ডিপ্লয়েড। তাহলে এখনই তোমাদের আমি একটা প্রশ্ন দিচ্ছি, বলো তো ডিম্বাণু n না 2n? আর একটা হলো নিষিক্ত ডিম্বাণু n/2n। বলো দ্রুত, সবাই কমেন্টের মধ্যে বলো। ডিম্বাণু হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? আর নিষিক্ত ডিম্বাণু হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? সবাই কমেন্টের মধ্যে বলো। ওকে, তাহলে আমরা একটা জিনিস শিখলাম, হ্যাপ্লয়েড মানে হচ্ছে n, ডিপ্লয়েড মানে হচ্ছে 2n, রাইট? তাহলে এই জায়গা থেকে আমরা কি বুঝলাম বলো তো? হ্যাপ্লয়েড n, তার মানে আমরা বলতে পারি n, আমরা বলতে পারি শুক্রাণু, আমি কিন্তু অবলিক দিচ্ছি, এবং আমরা বলতে পারি ডিম্বাণু, রাইট? শুক্রাণু হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড, ঠিক কিনা সুবি ভাই? তাহলে এবার আমরা এক কাজ করি, ডিপ্লয়েড বলতে আমরা 2n বুঝিয়েছি, বলেন তো 2n কি কি হচ্ছে? এটা না এক নাম কি? জাইগোট না? জাইগোট কি না? এটা আরো একটা নাম আছে কি? নিষিক্ত ডিম্বাণু। তাহলে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড নিয়ে কোনটা হ্যাপ্লয়েড কোনটা ডিপ্লয়েড, এটা নিয়ে কি কোনো ইস্যু হবে কখনো? কখনো ইস্যু হবে? এবার একটা জিনিস বলো তো, শুক্রাণু একটা কোষ না? ডিম্বাণু একটা কোষ না? জাইগোট একটা কোষ না? তাহলে এবার বলো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে হ্যাপ্লয়েড কোষ কি? সেম, শুক্রাণু। হ্যাপ্লয়েড কোষ কি? ডিম্বাণু। তাহলে ডিপ্লয়েড কোষ কি বলো তো? ডিপ্লয়েড হচ্ছে নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট। তাহলে তোমরা আমাকে বলো যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড নিয়ে তোমাদের কোনো ইস্যু আছে কিনা? কমেন্ট বক্স কোথায়? কমেন্ট বক্সে তো কোনো কমেন্ট দেখতে পাই না আমি। কমেন্ট বক্সে কোনো কমেন্ট দেখতে পাই না। আরে সাবাস, সবাই বলতে পারছো। এখন আমি তোমাদের আরেকটু কনসেপ্ট দিচ্ছি। ওকে, দেখো এই জিনিসটা বোঝার চেষ্টা করো, যদি বুঝতে পারো তাহলে তোমার পড়া শেষ। n ইকুয়াল ইউনিক ক্রোমোজোম এর সেট। এক সেট মানে কি? এক সেট ইউনিক ক্রোমোজোমের সেট। তাহলে ইউনিক ক্রোমোজোম মানে কি? আমার সাথে আরেকজনের মিল হবে? হবে না। ওর সাথে আরেকজনের মিল হবে? হবে না। তাহলে এক কাজ করি, আমরা একটা ক্রোমোজোম দিলাম এইরকম, এরকম চোখ গোল গোল। আরেকটা ক্রোমোজোম দিলাম আমরা চোখ এইরকম চাইনিজদের মতো। আরেকটা আমরা ক্রোমোজোম দিলাম চাইনিজ পুতুলগুলোর মতো বড় বড় চোখ। আরেকটা ক্রোমোজোম আমরা দিয়ে দিলাম মাথার মধ্যে 3টা চুল। আরেকটা ক্রোমোজোম দিলাম টাক। ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, এন যখনই বোঝাবে তখন বুঝবা এই ক্রোমোজোমের সাথে এই ক্রোমোজোমের কোনো মিল নাই, এই ক্রোমোজোমের সাথে এর কোনো মিল নাই, এর সাথে এর কোনো মিল নাই, এর সাথে এর কোনো মিল নাই। ঠিক আছে? তাহলে বলো তো, চিন্তা করে বলো তো, সেটা হলো শুক্রাণুতে মানুষের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে এটাতে কয়টা ক্রোমোজোম? 46টা না? তাহলে শুক্রাণুতে কয়টা? 23টা। ডিম্বাণুতে কয়টা? 23টা। এবার চিন্তা করেন, 23টা ইকুয়াল এক সেট, তাহলে এখানে n ইকুয়াল 23, এখানে n ইকুয়াল 23, রাইট? তাহলে দেখেন না, n ইকুয়াল যদি 23 হয় তাহলে n ইকুয়াল এইরকম আমাকে 23টা আলাদা আলাদা ক্রোমোজোম আর্ট করতে হবে না? সবগুলো ইউনিক হবে না? হবে। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো যখনই আমরা 2n করব তখন বলো তো 23 আর 23 একসাথে অ্যাড হবে না? তখন এই 23টা আর এই 23টা সেম ক্রোমোজোম না? যখন n ছিল 23টা ইউনিক ছিল, যখন 2n হয়ে গেছে তখন 23 আর 23 দুইটা সেম সেম ক্রোমোজোম ডাবল হয়ে গেল কিনা? হয়েছে কিনা? তাহলে বলো তো, আমি একটা ছবি দিচ্ছি, তোমরা বলো। এটা একজন মানুষ, এটা হচ্ছে একটা শুক্রাণু। তোমরা আমাকে বলো তো ইউনিক ক্রোমোজোম কোথায় আছে? ইউনিক ক্রোমোজোমের সেট কোথায় আছে? শুক্রাণুতে আছে না? 23টা আলাদা আলাদা। মানুষ কি শুক্রাণু প্লাস ডিম্বাণুর মিলন না মানুষ? তাহলে মানুষে ইউনিক ক্রোমোজোমগুলো ডাবল ডাবল করে আছে কিনা? তো এই জিনিসটা মনে রাখবা। তাহলে এখানে এক সেট ইউনিক আছে, এখানে এক সেট ইউনিক আছে, দুইজন মিলে যখন 2n হয়ে যায় তখন মানুষের দেহের মধ্যে আর কোনো ইউনিক ক্রোমোজোম সিঙ্গেল থাকে না, সব ডাবল ডাবল। ঠিক আছে? আচ্ছা শেষ। এখন আমরা পরের পৃষ্ঠায় আসি। এখনকার এইটা বলো, একজন পূর্ণাঙ্গ মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46। চিন্তা করে দেখো,
পূর্ণাঙ্গ মানুষের কথা বলছি। তাহলে ছবিটা দেখো, এইটা এর ক্রোমোজোম সংখ্যা 46, মানে কি বলতো 2n, তাই না? এখানে n ইকুয়াল কত? 23 কিনা? মেডিকেল পরীক্ষায় প্রশ্ন খুব কঠিন আসতেছে, তাহলে কনসেপ্ট তোমাকে জানতে হবে। এরপরে আমরা যাব মজার জায়গায়। তাহলে এবার বলো, মানুষের হ্যাপ্লয়েড কোষে কতটা ক্রোমোজোম আছে? পূর্ণাঙ্গ মানুষ কি? এইটা 46 মানে কি 2n মানে কি ডিপ্লয়েড না? তাহলে বলো মানুষের হ্যাপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা কয়টা? কয়টা? হাফ না? 23টা। এবার বলেন মানুষের হ্যাপ্লয়েড কোষের নাম কি? মানুষের হ্যাপ্লয়েড কোষের নাম কি? মানুষ যদি সেটা মেল হয় শুক্রাণু, আর যদি সে ফিমেল হয় তাহলে হ্যাপ্লয়েড কোষের নাম কি? ডিম্বাণু, রাইট? আচ্ছা, এবার চলে আসেন, এইটা একটা প্রশ্ন পরীক্ষা, এইটা তোমাদের বইয়ের মধ্যে আছে। ফলের মাছির হ্যাপ্লয়েড ক্রোমোজোম যদি 4 হয়, তাহলে বলো তো ফলের মাছির দেহকোষ, মানে ফলের মাছির দেহে কয়টা ক্রোমোজোম আছে? বলো। ফলের মাছির হ্যাপ্লয়েড ক্রোমোজোম 4, তাহলে ফলের মাছির দেহ কি ডিপ্লয়েড না? তাহলে ক্রোমোজোম সংখ্যা কত? সবাই দ্রুত বলো, সবাই দ্রুত বলো, ক্রোমোজোম সংখ্যা কত? 4 দুগুণা 8। এই যে দেখেন হ্যাপ্লয়েড এখানে, তাহলে এন মানে হলো 4, তাহলে দেহ মানে কি? শুক্রাণু প্লাস ডিম্বাণু, শুক্রাণু আর ডিম্বাণু মানে কি 2n না? তাহলে n ইকুয়াল 4 হলে 2n ইকুয়াল 8। শোনো, তোমাদের কলেজ পর্যায়ে এখন ভার্সিটি পর্যায়ে ম্যাথ আছে, বা এই যে এই ধরনের কনসেপ্ট ম্যাথ, কলেজ পর্যায়ে ম্যাথ চলে গেছে, তাই না? কলেজ পর্যায়ে কিন্তু ম্যাথ চলে গেছে। দেন কোথায় যাবে? মেডিকেলও যাবে, কারণ মেডিকেলে অলরেডি কনসেপ্ট এবং জটিল প্রশ্ন অ্যাড হয়েছে। তাহলে তুমি যদি এইভাবে পড়ো, আশা করছি তোমার ওই ভূমিকা অংশে যতগুলো প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা এই প্রশ্নগুলো ইনশাল্লাহ সলভ করতে পারবা। আমরা একটু দেখি, একটু দেখি। বলো তো এন মানে কি? 23 না? 23 মানে কি সবগুলো ইউনিক ক্রোমোজোম না? ইউনিক ক্রোমোজোম মানে কি? আলাদা আলাদা, রাইট? মনে রাখবা সব ইউনিক ক্রোমোজোমে যতগুলো তথ্য থাকে, একটু ভালো করে খেয়াল করো, যতগুলো তথ্য থাকে ইউনিক ক্রোমোজোমে সবগুলোকে আমরা কি বলি? জিন বলি, রাইট? তাহলে 23টা ক্রোমোজোমে যতগুলো জিন আছে বা যতগুলো ইউনিক তথ্য আছে সবগুলোকে আমরা একসাথে জিনোম বলি। জিনোম শব্দের অর্থ হচ্ছে অল জিন। জিনোম মানে অল জিন। তো তুমি যদি এই জিনিসটা মনে না রাখতে পারো, তোমাকে আমি একটা ট্রিক শেখাই দিই। শুক্রাণু ইকুয়াল জিনোম, এই জিনিসটা মনে রাখবা, সারা জীবন মনে রাখবা, শুক্রাণু ইকুয়াল জিনোম। তাহলে বলো তো শুক্রাণু ইকুয়াল জিনোম হলে জিনোম মানে কি ডিম্বাণু ইকুয়াল কিনা? তাহলে ডিম্বাণু ইকুয়াল জিনোমও কিনা? এটা 23 ইউনিক ক্রোমোজোম, তাহলে জিনোম হচ্ছে 23টা ইউনিক ক্রোমোজোমের তথ্য। তাহলে শুক্রাণুর জায়গায় আমরা ডিম্বাণু দিতেই পারি। তাহলে এগুলো সমান সমান কিনা? সেম কথা কিনা? এখন তোমাদের কাজ হচ্ছে, আমি এক কাজ করি, এই যে এখানে যেগুলো দেওয়া আছে, এখানে একটা কনসেপ্ট দেওয়া আছে, এই কনসেপ্টটা তোমরা এবার সলভ করবা সবাই মিলে। দেখো শুক্রাণু, ভালো করে দেখো, এখানে একটা কনসেপ্ট দেওয়া আছে, সবাই ইকুয়াল কিনা তোমরা পারো কিনা দেখো। শুক্রাণু ইকুয়াল এন না? এন মানে কি 23টা ক্রোমোজোম না সুই ভাই? তাহলে আবার ডিম্বাণু কি এন, কয়টা ক্রোমোজোম? 23টা, রাইট? তাহলে এবার বলো জাইগোট মানে কি জোড়া না? তাহলে এইটার এইটা সমান কিনা? বাট এই শুক্রাণু ডিম্বাণু সমান কি জাইগোট? না। তাহলে জাইগোট মানে কি এন প্লাস এন, তার মানে 23 প্লাস 23, রাইট? ঠিক কিনা? এবার বলো জাইগোট ইকুয়াল মানুষ কিনা? মানুষও তো এন প্লাস এন, শুক্রাণু প্লাস ডিম্বাণু, তাহলে 23 প্লাস 23, ঠিক কিনা? 46টা ক্রোমোজোম। তাহলে এবার আমাকে বলো, আমি কিন্তু একটা এখানে ট্রিক শেখাই দিয়েছিলাম, শুক্রাণু ইকুয়াল জিনোম, তাহলে বলো তো মানুষ ইকুয়াল জিনোম কথাটা সঠিক না ভুল? ভুল। তাহলে মানুষ ইকুয়াল জিনোম নয়, তাহলে মানুষ ইকুয়াল জিনোম নয়, কারণ জিনোম হচ্ছে এন বা 23। তাহলে এবার তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, এটা তোমাদের জন্য একটা কোশ্চেন। সেটা হলো মানুষ ইকুয়াল এন প্লাস এন ইকুয়াল 23 প্লাস 23 ইকুয়াল 46টা ক্রোমোজোম। তাহলে তোমরা আমাকে বলো মানুষে কয় সেট জিনোম আছে? সবাই বলো মানুষে কয় সেট জিনোম আছে? এবং এই জিনোমের উৎস কি? আমার বাপ আর আমার কিউট মা, রাইট? তাহলে বাপ থেকে শুক্রাণু, মা থেকে ডিম্বাণু, ওখান থেকে একটা এন পাইছি, ওখান থেকে একটা এন পাইছি, ওখান থেকে একটা জিনোম পাইছি, এখান থেকে একটা জিনোম পাইছি, ওখান থেকে এক সেট ইউনিক ক্রোমোজোম পাইছি, এখান থেকে এক সেট ইউনিক ক্রোমোজোম পেয়েছি। তাহলে আমার শরীরে কি দুইটা জিনোম, 2n 46, 2 সেট ইউনিক ক্রোমোজোম, রাইট? বুঝতে পারছো? প্রবলেম আমাদের সলভড। আমরা সবচেয়ে জটিল জিনিসটা পড়ে আসছি। এখানে আমি তোমাদের একটু জানিয়ে রাখতে চাই, মেডিকেল অ্যাডমিশনের জন্য যে কাজটা করবা সেটা হলো বায়োলজি যদি সহজ করতে চাও, এক, সে নো টু বিজ্ঞানীর নাম, বিজ্ঞানীর নাম।
সেই নো টু শাল, সেই নো টু মান। ওকে, সংখ্যা। কোন সংখ্যা পড়তে হবে এটা আমি তোমাকে শিখাই দিব। লোহিত কণিকার সংখ্যা পড়া জরুরি। লোহিত কণিকা কতদিন বাঁচে এটা জানা জরুরি। বলো তো কেন? কারণ আমি তো আরেকটা মানুষের জীবন বাঁচাইতে লোহিত কণিকা দিব না, রক্ত দিব না। তাহলে আমার শরীর ঠিক কতদিন পর রিসেটেল হবে, আমি আবার কতদিন পর রক্ত দিতে পারবো, এটা তো আমার জানা দরকার। তাহলে আমার তো জানা দরকার যে 120 দিন পর রিসেটেল হবে, ঠিক কিনা সুবি ভাই? তাহলে লোহিত কণিকার তো আমাকে সংখ্যা পড়তে হবে। আমাকে পড়তে হবে লোহিত কণিকা কতদিন বাঁচে, 120 দিন বাঁচে, এটা কিন্তু পড়তে হবে। আমাকে জানতে হবে শ্বেতকণিকার পরিমাণ কত। কি জানতে হবে? শ্বেতকণিকার পরিমাণ। কারণ কি, আমার শরীরে ধরা যাক শ্বেতকণিকার পরিমাণ এভারেজ 7000। তাহলে আমার শরীরে যদি কোনো কারণে 20,000 শ্বেতকণিকা তুমি দেখো, তার মানে কি আমার শরীরে জীবাণু আসছে, রাইট? তার প্রমাণ কি না? তার প্রমাণ কি না? আমার শরীরে 2000 মাত্র শ্বেতকণিকা আছে, তার প্রমাণ কি আমার শরীর এখন জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতায় নাই। তাহলে আমাকে কি করতে হবে? ইমিউনিটি বাড়াইতে হবে। তাহলে বলো তো শ্বেতকণিকার সংখ্যা আমরা পড়বো কি না? তাহলে আমরা এই মেডিকেল জার্নিতে তোমাদের শেখাবো কোন সংখ্যা পড়বা আর কোনগুলো পড়বা না। আমরা তোমার প্রত্যেক 100টা থেকে একটা করে হয়তো বা পড়াবো, মিনিমাম একটা। আর 100টার মধ্যে 99টা আমরা তোমাকে বলবো এগুলো পড়বা না, তোমার জার্নি সহজ হয়ে যাবে। সে নো টু বিজ্ঞানীর নাম, সে নো টু বিজ্ঞানীর মতবাদ। ওই যে বলছে না, ভাইরাস ভাইরাসই, পড়া লাগবে না। ওকে, সে নো টু শাল, সে নো টু মান বা সংখ্যা। তাহলে তোমার বায়োলজি সহজ। ঠিক আছে, ডান। ওকে, ভেরি গুড। এবার আসি আমরা মজার জায়গায়, যেটা সবাই পারো। কোষ বিভাজন কয় ধরনের সুবি ভাই? 3 ধরনের। অ্যামাইটোসিস। শব্দগুলো একটু খেয়াল করেন, কারণ এখানে অনেক কিছু আছে যেটা এতদিন তারা জানে না, আজকে আমরা শিখবো। কোষ বিভাজন কয় ধরনের? অ্যামাইটোসিস। দেখো, মাইটোসিসের সামনে একটা অ্যা যুক্ত করছে। পরেরটা কি? মাইটোসিস। তারপরেরটা কি? মিওসিস, রাইট? তো তোমরা যেটা জানো, মাইটোসিস মানে কি? সমীকরণিক কোষ বিভাজন না? সমীকরণিক কোষ বিভাজন। আমি প্রথমে কনসেপ্টটা বোঝাই। বলো তো, এটা যদি মাতৃকোষ হয়, এটা একটা সন্তান কোষ হবে। তোমরা এখনই বলো। মাইটোসিসের ক্ষেত্রে এটা সমীকরণিক কোষ বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন। বলো তো, এইটার যে ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সন্তানের ক্রোমোজোম সংখ্যা কি সমান হবে না কম বেশি হবে? সমান। মাতৃকোষের আকার যেমন হবে, সন্তান কোষের আকার কেমন হবে? সমান। মাতৃকোষের গুণাগুণ যা হবে, অপত্য বা সন্তান কোষের গুণাগুণ কি হবে? সমান। এই যে সবকিছু সমান হচ্ছে, দেখো এই যে ইকুয়াল বা সমীকরণের সামনে যা, পেছনেও তা, মায়েরও যা, সন্তানেরও তা। তাহলে সমীকরণের সামনে পেছনে সবকিছুই সমান সমান হয়, এই জন্য এটার নাম হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন। এই জিনিসটা মাথায় রাখবা, পরীক্ষায় আসে যে কোনটির পরিবর্তন ঘটে মাইটোসিস কোষ বিভাজনে। এটা দিতে পারে, এটা দিতে পারে, এটা দিতে পারে, সাথে আরেকটা দিয়ে দিতে পারে। বুঝতে পারছো? সো এগুলো কিন্তু মনে রাখবা সমান। সো মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আজকে আমরা শেষে পড়বো, তার আগে আমরা অ্যামাইটোসিস পড়বো, মিওসিস পড়বো। বলো তো, এই যে মিও শব্দের অর্থ কি? মেইও শব্দের অর্থ হচ্ছে হ্রাস বা রিডাকশন। তাহলে বলো তো, এটাকে আমরা কি রিডাকশনাল ডিভিশন বা হ্রাসমূলক বিভাজন বলি কিনা? সবাই জানি। কিন্তু প্রশ্ন হলো, মাইটোসিস এবং অ্যামাইটোসিসের মধ্যে কিন্তু নামের মিল আছে, সামান্য একটু পার্থক্য আছে। ঠিক আছে, তোমরা আমাকে বলো তো, এইটাতে কি স্পিন্ডল ফাইবার তৈরি হয় কিনা মিওসিস কোষ বিভাজনে? এই যে এগুলা হয় কিনা? দুয়ে বলো তো, স্পিন্ডল ফাইবার হয় কিনা মাইটোসিসে? হয়। কিন্তু অ্যামাইটোসিসে কি হয় না? স্পিন্ডল ফাইবার তৈরি হয় না। তাহলে মনে রাখবা, অ্যা মানে হচ্ছে কি অ্যাবসেন্ট। তোমরা জানতা না আগে থেকে? অ্যাবসেন্ট বা না, তোমরা জানতা কি না? জানতা। তাহলে বলো তো, কি অ্যাবসেন্ট? মাইটোস অ্যাবসেন্ট। মাইটোস মানে কি? স্পিন্ডল ফাইবার, বা ফাইবার মানে হচ্ছে তন্তু। তন্তু মানে কি বলেন তো সুই ভাই? থ্রেড না? থ্রেড। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে অ্যামাইটোসিস থেকে, কোন ধরনের কোষ বিভাজন প্রক্রিয়ায় থ্রেড বা তন্তু বা স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয় না? প্রশ্নের উত্তর কি? অ্যামাইটোসিস। প্রশ্নের উত্তর কি? অ্যামাইটোসিস। কতগুলো প্রশ্ন হইতে পারে এখান থেকে। তাহলে প্রিয় স্টুডেন্ট, আমরা যেহেতু এটা স্পিন্ডল
তন্তু টন্তু পাই না, তাহলে আমরা একটু জাস্ট এখনই শিখে ফেলবো যে কেন স্পিন্ডল তন্তু পাওয়া যায় না। দেখো এই স্পিন্ডল তন্তুগুলোর সাথে কে অ্যাড হয় বলো তো, ভালো করে বলো তো, এটার নাম কি, ভালো করে বলো কি, ক্রোমোসোম, রাইট? তাহলে মনে রাখবা অ্যামাইটোসিস যাদের হয় মোস্ট অফ দ্য টাইম তাদের ক্রোমোজোম থাকে না, তাদের কি থাকে, ডিএনএ থাকে। তাদের কি থাকে, ডিএনএ থাকে। ক্রোমোজোম এবং ডিএনএ কিন্তু এক জিনিস না, যথাসময়ে আমরা পড়বো, চিন্তা করো না। তাহলে একটা জিনিস আমরা শিখলাম, কি জিনিস শিখলাম, সেটা হলো ক্রোমোজোম থাকলে স্পিন্ডল ফাইবার তৈরি হবে, রাইট? ক্রোমোজোম থাকলে স্পিন্ডল ফাইবার তৈরি হবে। আবার বলো স্পিন্ডল তন্তু থাকলে কি থাকবে, ক্রোমোজোম। তাহলে এবার বলো তো ক্রোমোজোমের বদলে যদি অনলি ডিএনএ দেই তাহলে কি তুমি মাইটোসিস এবং মিওসিস ঘটাইতে পারবা, পারবা না। মনে রাখবা ডিএনএ আসলেই কি আসবে, অ্যামাইটোসিস। তাহলে বলো তো তোমরা কি কখনো ডিএনএ যেহেতু দেখলা, তোমাদের একটা আমি ছবি দেই, বলো তো এটা কিসের ছবি, ব্যাকটেরিয়ার ছবি না, এটা ব্যাকটেরিয়ার ছবি না, এটা কি ক্রোমোজোম, এটা কি ক্রোমোজোম, সত্য করে কন, মিছা কথা পাওয়া যাবে না, এটা কি ক্রোমোজোম না, এটা কি ডিএনএ। তাহলে দেখছো ব্যাকটেরিয়াতে ডিএনএ থাকে, ডিএনএ থাকার জন্য কি হবে বলো তো, অ্যামাইটোসিস, স্পিন্ডল তন্তুর দরকার নাই। বুঝতে পারছো? তুমি যদি এই ডিএনএটাকে এই যে এইটা দিয়ে টানাটানি করো, এটা দিয়ে, তাহলে ডিএনএটা ছিঁড়ে যাবে। ক্রোমোজোমটা পেঁচিয়ে গুছিয়ে সুন্দর করে রাখা, ডিএনএ যদি এখানে দাও ছিঁড়ে যাবে। এই যেন না ছিঁড়ে যায় সেই কারণেই কিন্তু এটা কনসেপ্ট এই পর্যন্ত, এর উপরে আর যাওয়া যাবে না। ডান? তো মোটামুটি জানছো এখানে এই তিনটা জিনিস। তাহলে এইটার নাম হচ্ছে ডিরেক্ট সেল ডিভিশন বা প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রিয় স্টুডেন্ট, একটা গল্প বলি তোমাদের। স্ক্রিপ্ট অর স্টোরি, পরীক্ষার হলে গেছো, ভাই গেছো, তোমার টিচার তোমাকে জিজ্ঞেস করতেছে, বলো তো বাবা অ্যামাইটোসিস কাদের ঘটে? তুমি তো পড়ালেখা করো নাই 2 বছর, তুমি বলতেছো ই, আমরা এরকম করি না, করি না, করি কি না? তাহলে বলো টিচার যখন তোমাকে জিজ্ঞেস করছে অ্যামাইটোসিস কার ঘটে, তুমি কি বলতেছো ই, তখন টিচার কি বলবে, ছাগলের মতো ব্যয় ব্যয় করতেছো কেন? টিচার কি বলবে, ছাগলের মতো ব্যয় ব্যয় করতেছো কেন? তুমি ভয় পাবা না, খারাপ লাগবে না? যেই না ভয় পাবা, খারাপ লাগবে, সাথে সাথে তুমি কি করবা, মা মা চলে আসো, আমার টিচার গালি দিতেছে, করবেন কিনা সুই ভাই? প্লে স্টোরিটা আরেকবার বোঝেন। টিচার আপনাকে জিজ্ঞেস করছে অ্যামাইটোসিস কাদের ঘটে, পরীক্ষায় প্রশ্ন আসবে অ্যামাইটোসিস কাদের ঘটে, তখন তুমি বলতেছো ই, তখন টিচার বলতেছে ছাগলের মতো ব্যয় ব্যয় করতেছো কেন, তখন তুমি ভয় পেয়ে মা মা করতেছো। তাহলে এই জিনিসটা যে মনে রাখবে, তার জন্য অ্যামাইটোসিস নিয়ে কোনো প্রশ্ন কোনোদিন ইনশাল্লাহ আটকাবে না। লোক এতে হচ্ছে এক কোষী, মনে রাখবা এক কোষী। আহারে, আতে হচ্ছে এমিবা, এমিবা। ইতে তাহলে কি হবে সুই ভাই, ইস্ট, ইতে ইস্ট। এবার চলে আসি আমরা, ব্যয় করতেছে, রাইট? তাহলে দেখো ব্যতে হচ্ছে কি বলতো, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ব্র্যাকেটের মধ্যে আমি ব্যটা দিয়ে দিছি, এটা হচ্ছে বাইনারি ফিশন, বাইনারি ফিশন। এবার চলে আসি, স্টুডেন্ট কারে ডাকতেছে, মা মা করে ডাকতেছে। মাতে হচ্ছে মাছের ডিম, মাতে হচ্ছে মাছের ডিম। তোমরা জীবনে কোষ বিভাজনে গিয়ে পাইছিলা, এটা অন্য বইয়ে আছে, চিন্তার কিছু নাই, আমরা দিয়ে দিছি। মাতে মাছের ডিম, আর মাতে হচ্ছে কিছু ভাই মেরুদণ্ডী প্রাণীদের তো ডিম থাকে না, ভ্রূণ। মেরুদণ্ডী প্রাণীদের, মেরুদণ্ডী প্রাণীদের প্রাণীদের ভ্রূণ পর্দা। প্রিয় স্টুডেন্ট, এই প্রশ্নটাই পরীক্ষায় আসবে যদি অ্যামাইটোসিস থেকে প্রশ্ন হয় যে অ্যামাইটোসিস কাদের ঘটে কাদের ঘটে না। আমরা জানি এই প্রশ্ন করলে আমরা ই করব, টিচার আমাদের বলবো ব্যয় ব্যয় করতেছে কেন, সাথে আমরা ভয় পেয়ে মা আমাকে ডাকবো, রাইট? তাহলে দেখেন এক কোষী, তাহলে সুইবে আমাকে বলেন তো এক কোষী কি ব্যাকটেরিয়া না, ব্যাকটেরিয়া কি না? আবার বলেন এমিবা, এমিবা এক কোষী কি না? ইস্ট, ইস্ট কিন্তু এক কোষী না, ইস্ট কিন্তু বহুকোষী হয়। তাহলে খেয়াল করছে এক কোষী বহুকোষী দুইটাতেই কি হতে পারে, অ্যামাইটোসিস হইতে পারে। বাট আমরা গুরুত্ব দিছি কোথায়, ব্যাকটেরিয়া,
এককোষী, এমিবা এককোষী, এককোষী কি, এটা শুধু জাস্ট মনে রাখবা। ঠিক আছে, ডান। এবার বলো ব্যাবে মানে কি, ব্যাকটেরিয়া। তাহলে প্রশ্ন আসবে ব্যাকটেরিয়াতে কোন ধরনের বিভাজন ঘটে, অ্যামাইটোসিস। ব্যাকটেরিয়ার কোন বিভাজনটা অ্যামাইটোসিসের মতো? প্রশ্নের উত্তর হলো বাইনারি ফিশনটা। ব্যাকটেরিয়া তো বাইনারি ফিশন হয়, ওইটাই অ্যামাইটোসিস। ডান। এরপর বলো তো মাছের ডিম, অ্যামাইটোসিস। মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণ পর্দা, অ্যামাইটোসিস। তাহলে এবার পরের প্রশ্নে আসি, দেখো তুমি সবগুলো প্রশ্নের উত্তর করতে পারবা, সবগুলো প্রশ্নের উত্তর করতে পারবা। এক এক করে চলে আসো, এই যেখানে চলে আসো। কত কোষী কোষের সংখ্যা বৃদ্ধির জন্য অ্যামাইটোসিস অত্যন্ত ফলপ্রসূ? এটা একটা প্রশ্ন, এটা আজিবুর স্যারের প্রশ্ন। কত কোষী কোষের সংখ্যা বৃদ্ধির জন্য অ্যামাইটোসিস অত্যন্ত ফলপ্রসূ? এক কোষী না বহুকোষী? সুই ভাই, তাহলে কনসেপ্ট যদি তুমি একবার জানো যে আমরা তো ব্যাকটেরিয়াতে ডিএনএ পাইছিলাম, ডিএনএর জন্য তো মাইটোসিস মিয়োসিস সম্ভব না, অ্যামাইটোসিসে যাইতে হবে। তাহলে ব্যাকটেরিয়া ইকুয়াল এক কোষী, এক কোষী ইকুয়াল অ্যামাইটোসিস। তাহলে দেখো এই প্রশ্নের উত্তর তুমি করতে পারবা। তাহলে মেডিকেল এডমিশন হলে গিয়ে এমন প্রশ্ন তুমি উত্তর করবা মানুষ টাসকি খেয়ে যাবে, আসলেই তো এটা করা সম্ভব ছিল না, বাট পারতেছি। রাইট, তোমার নিজেরও, তুমি নিজেও চমকে যাবা। এবার দেখো কি উৎপাদনের ক্ষেত্রে অ্যামাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমি উত্তরটা দেই। দেখো সিঙ্গেল সেল প্রোটিন। বলো তো এখানে সিঙ্গেল সেল কথাটা আসছে না? সিঙ্গেল সেল কথাটা আসছে কিনা? তাহলে আবার দেখো এক কোষী কথাটা আসছে কিনা? তাহলে সিঙ্গেল সেল প্রোটিনের জন্য তোমাকে অ্যামাইটোসিস লাগবে। রাইট, আচ্ছা। এবার চলে আসি, নীলাভ সবুজ শৈবালে কোন ধরনের বিভাজন ঘটে? বলো তো এখানে কোন ধরনের বিভাজন ঘটবে? তাহলে তার আগে আমাদের একটু কনসেপ্ট জানতে হবে, সহজ কনসেপ্ট। নীলাভ সবুজ শৈবাল, এটাকে আমরা কি বলি বলো তো? সায়ানো ব্যাকটেরিয়া। বলো তো ব্যা ব্যা করতেছো কেন? ব্যা ব্যা মানে কি? অ্যামাইটোসিস, রাইট? দেখছো, পারছো। নীলাভ সবুজ শৈবালে অ্যামাইটোসিস ঘটে। পরীক্ষার হলে আমরা এটাই কনফিউজড হয়ে যাই, এত সহজ একটা জিনিস কনফিউজড হয়ে যাই, তাই না? এখানে তো ক্লাস করতেছো রিল্যাক্স মুডে, পরীক্ষার হলে এটাই পারবা না। ডান। প্রিয় স্টুডেন্ট, দেখো এই যে প্রশ্নগুলা, যেটা তোমার বইয়ে নাই, হাসান স্যারের বইয়ে নাই, কিন্তু তুমি পারলা, তোমার আটকানো গেল না। তাহলে বলো কনসেপ্ট জানলে একটা সুবিধা কি? বইয়ে নাই, পড়ি নাই, সেই জিনিসেরও আনসার তুমি করতে পারবা। এবার চলে আসি আমরা উপরের দিকে, কনসেপ্টে চলে আসি। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা আমি জাস্ট তোমাকে একবার দেখাই। এটা একটা কোষ, ধরা যাক এই যে এখানে ডিএনএটা আছে, হ্যাঁ, ডিএনএটাকে আমরা এরকম ব্ল্যাক করে দিলাম, মানে ডার্ক করে দিলাম, ঠিক আছে ভাই? এইটা পরের স্টেজে কি হবে জানেন? কোষটা একটু লম্বা হবে, এই রকম হবে। তোমরা আমাকে বলো তো, এটা দেখে কি তোমাদের ডাম্বেলের কথা মনে পড়ছে না? সুই ভাই, ডাম্বেলের কথা মনে পড়ছে না? তাহলে আমরা লিখবো ডাম্বেল আকৃতি। এটা অন্য স্যারের বই আছে, ডাম্বেল আকৃতি। এটা নিউক্লিয়াস না? নিউক্লিয়াসের মতো বা কিছু তো একটা নাকি? তাহলে ধরে রাখি যে এটা একটা নিউক্লিয়াস। ওকে, এরপরে দেখেন কি হবে, খুবই সিম্পল। এরপর হচ্ছে কোষের সাইটোপ্লাজমটা এরকম হবে, ভেতরের দিকে ঢুকবে। তারপর আমরা পাবো হচ্ছে এটা একটা কোষ নিউক্লিয়াস, এটা একটা কোষ নিউক্লিয়াস। প্রিয় স্টুডেন্ট, তোমরা আমাকে বলো তো, এখানে স্পিন্ডল তন্তু তৈরি হয়েছে? হয় নাই। স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয়েছে? হয় নাই। এখানে ক্রোমোজোমগুলো তৈরি হয়েছে? হয় নাই। জল বিয়োজনের ঘটনা ঘটছে? হয় নাই। এই মেরু ওই মেরু বিষুব অঞ্চল ঘটনাগুলো ঘটছে? হয় নাই। কোনো ডান্স হয়েছে এখানে, ক্রোমোজোমী নৃত্য? কিছুই হয় নাই। তাহলে এখন বলো তো, এই কোষ বিভাজনটাকে কি আমরা প্রত্যক্ষ বা সরল কোষ বিভাজন বলবো কিনা? বলবো কিনা? জাস্ট চোখের সামনে এরকম এরকম করে হয়ে গেল। তাহলে অ্যামাইটোসিস একটি প্রত্যক্ষ কোষ বিভাজন, ডিরেক্ট সেল ডিভিশন, কোনো ধরনের জটিলতা ছাড়াই কোষ বিভাজন। তাহলে বলো তো এই প্রশ্নগুলো পারো কিনা? জটিলতা সহ না জটিলতা ছাড়া? বলো। তাহলে এটা ভুল। পরের প্রশ্নটা, এখানে নিউক্লিয়াসের যে বিভাজনটা হচ্ছে, এটা প্রত্যক্ষ না পরোক্ষ বিভাজন? প্রত্যক্ষ বিভাজন, কারণ নিউক্লিয়াসে ক্রোমোজোম নাই, ক্রোমোজোমগুলা স্পিন্ডল তন্তু ধরে যাতায়াত করে নাই। তাহলে এটা প্রত্যক্ষ কোষ বিভাজন, ঠিক আছে? এবার চলে আসেন, নিউক্লিয়াসের আকৃতি কি আকৃতি হয়েছে এখানে? কি আকৃতি? ডাম্বেল আকৃতি। ডাম্বেল আকৃতি। কি গল্পটার কথা মনে আছে? বলো, অ্যামাইটোসিস কাদের ঘটে? এ আ ই। ব্যা ব্যা করতেছো কেন? মা মা, মনে আছে? মনে আছে? ওকে, ঠিক আছে। এখন আমরা চলে আসি এই জায়গায়, এটা প্রশ্ন আর কি, ইন্টারভেল।
এই প্রশ্নটা আমার করার ইচ্ছা, সেটা হলো যে তোমাদের কি কষ্ট হচ্ছে জিনিসটা বুঝতে? তোমাদের কি মাথায় চাপ বাড়তেছে? যদি এইটা হয়, কষ্ট হয়, চাপ বাড়ে, তো জাস্ট কুল, মজা পাবা। আর যদি মজা পেয়ে থাকো আগে, তাহলে আমার মনে হচ্ছে তুমি শেষ পর্যন্ত জার্নি করতে পারবা। তোমরা আমাকে বলো তো, এই জায়গায় নতুন কিছু শিখছো? আর এই জায়গাতে পড়াইলাম, এই জায়গা থেকে কি সামনে এইচএসসি পরীক্ষা যাদের আছে তাদের কি ভুল হবে? আর যাদের এডমিশন সামনে তাদের ইনশাল্লাহ একদমই ভুল হবে না। বলো, রিভিউ দাও দ্রুত। সুই ভাই, ওদের কমেন্টগুলো একটু চেক করি, তারপর আমরা আরো ইন্টারেস্টিং টপিকে যাব। ও সাবাস, চাপ নাই, রাইট? কোনো চাপ নাই, জাস্ট কুল। চাপ যত নেবে টিচাররা চাপ নেবে, তাই না? টিচাররা গল্প বানাবে, টিচাররা ট্রিক বানাবে, টিচাররা বই খুঁজবে কোথায় কি আছে, তোমরা কেন চাপ নিবা? আরে সাবাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 1,500 জন ক্লাস করছে দুইটা মিলিয়ে। ওকে, হিয়ার ইজ মাইটোসিস। মাইটোসিস সম্পর্কে এমন কিছু নাই যেটা তোমরা জানো না, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অলরেডি আমি ক্লাসে যা পড়িয়েছি সেখান থেকে পারবা। আচ্ছা বলো তো, আগেরটা নাম কি পড়ছিলাম আমরা সুবি ভাই? জাস্ট একটু মাথা কুল রাখেন, একটু বোঝার চেষ্টা করেন। কি পড়ছি আমরা? অ্যামাইটোসিস পড়ছি না? অ্যামাইটোসিসে আমরা কার জন্ম দেখেছি? ব্যাকটেরিয়া দেখেছি না? আপনি বলেন তো, ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কি প্রাক কেন্দ্রিক না সুবি ভাই? প্রাক কেন্দ্রিক কোষ। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো তো, কোরিলেট করো। ব্যাকটেরিয়া কি প্রাক কেন্দ্রিক কোষ, আদি কোষ। তাহলে বলো তো, আদি কোষে কি হয়? এই যে অ্যামাইটোসিস হয়, হচ্ছে না? তাহলে এবার বলো তো, পরের প্রশ্ন যদি হয় প্রকৃত কোষে কি হয়? সিম্পল, কি হয়? মাইটোসিস। কারণ কি? প্রকৃত কোষে ক্রোমোজোম থাকে, আর তোমরা তো জানো ক্রোমোজোম থাকলে মাইটোসিস মিওসিস, ডিএনএ থাকলে অ্যামাইটোসিস, রাইট? পরের প্রশ্নটা, মাইটোসিসের ক্রম কি? একটু চিন্তা করে দেখো, তোমরা অনেকেই জানো না, কোষ বিভাজন বলতে আসলে কোষ বিভাজন বোঝায় না। এই জিনিসটা তোমরা অনেকেই জানো না। কোষ বিভাজন বলতে বোঝায় এই কোষের ভেতরে নিউক্লিয়াসে যা যা আছে, এই যে ক্রোমোজোমগুলো আছে, এইটার বিভাজন। বাকিগুলো তো এমনি বিভাজিত হয়, তাই না? তাহলে এবার তোমরা আমাকে বলো, কোষ বিভাজনে আগে নিউক্লিয়াসের বিভাজন, তারপর সাইটোপ্লাজমের বিভাজন কিনা? গুরুত্ব অনুযায়ী চিন্তা করো। কোষ বিভাজন মানে কিছু নতুন কিছু পয়দা করা, আর নতুন কিছু পয়দা করা মানে কি? আমার ভেতর যা বৈশিষ্ট্য আছে ওর ভেতরে তা পৌঁছে দেওয়া, রাইট? তাহলে বলেন, নিউক্লিয়াসের বিভাজন গুরুত্বপূর্ণ নাকি সাইটোপ্লাজম? নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিও কাইনেসিস। ক্যারিও কাইনেসিস, রাইট? তাহলে মাইটোসিসের ক্রম বলেন তো, আগে আগে কি হয়? ক্যারিও কাইনেসিস। তারপর কি হয়? সাইটো কাইনেসিস। এগুলো কিন্তু এমসিকিউ, পরীক্ষায় আসার মধ্যে এমসিকিউ। এবার চলে আসি, প্রথমে ঘটা প্রক্রিয়াটার নাম কি? এই যে অলরেডি আমরা কিন্তু প্রক্রিয়ার নাম দিয়ে দিছি। তাহলে বলো তো আরো বাংলায়, আগে নিউক্লিয়াসের বিভাজন, তারপর সাইটোপ্লাজমের বিভাজন, রাইট? আচ্ছা, এরপরে চলে আসি, শেষে ঘটা প্রক্রিয়াটার নাম কি? সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। পারতেছি না এগুলা, আরে পরীক্ষায় গিয়ে আমরা এগুলোই ভুল করে আসি ভাই। একটু এখানে আসি, মাইটোসিসের ভিন্ন নাম কি? কিছুক্ষণ আগে আমরা দেখলাম না, ইকুয়েশনাল ইকুয়েশনাল সেল ডিভিশন, যেটা আরেকটা নাম কি ছিল সুবি ভাই? প্রত্যক্ষ কোষ, সরি, সমীকরণিক কোষ বিভাজন। বলো তো, এগুলো তোমরা জানো না? জানো। এবার চলে আসি, এই প্রশ্নটা দেখো তো, আমি শুরুতেই পড়াইছি না? ক্লাসে এমন কন্টেন্ট অলরেডি গেছে যেটা দিয়ে তুমি সামনে কিন্তু কভার করতে পারবে। দেখো, মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা, মাতৃকোষের আকৃতি, ক্রোমোজোমের আকৃতি, মাতৃকোষের ক্রোমোজোমে যা যা থাকে দ্যাট ইজ কল গুণ। অপত্য কোষে কি সেম সেম হবে কিনা? একই হবে কিনা? একই হবে। আচ্ছা, এবার চলে আসি আমরা, এই যে এই জিনিসটা, নিউক্লিয়াস ও ক্রোমোজোম কতবার বিভক্ত হয়? প্রিয় স্টুডেন্ট, তোমাকে আমি এই জিনিসটা একটু বোঝাই। এই জিনিসটা যদি বোঝো তাহলে তুমি মিওসিসটা বুঝতে পারবা। আমি এক লাইনে বোঝাই। মাইটোসিসে
বিভাজন কিসের? নিউক্লিয়াস এবং ক্রোমোসোম। ঠিক আছে, তোমরা এই জিনিসটা দেখো প্রোফেজে কি হয়। এইটা থেকে সুবি ভাই যেটা হয় এই রকম বাহুগুলো বিভক্ত হয়ে দেখেন এইরকম হয়, প্রোফেজে এইরকম হয়। ঠিক আছে, হইল। তাহলে বলেন তো প্রথমে ক্রোমোজোম এখানে কয়টা ছিল? কয়টা ক্রোমোজোম ছিল? এইটা কি? যদি নিউক্লিয়াস হয় এইটা, আর এগুলো ক্রোমোজোম, এটা সাইটোপ্লাজম, রাইট? এবার আমরা চলে আসি অ্যানাফেজে। এই শোনো, মেটাফেজ অ্যানাফেজ নিয়ে ক্যাসাল করা যাবে না, এগুলো আমি শেখাই দিব। এবার চলে আসি আমরা অ্যানাফেজে। সুবি ভাই বলো তো অ্যানাফেজের আগে কি মেটাফেজ ছিল না? এবার আপনি বলেন তো এই পাশে আর এই পাশে যদি দুইজন মিলে টান দেয় মাঝখানে কেটে যাবে কিনা? এই পাশে আর এই পাশে যদি লাগানো থাকে এই জায়গায় যদি টান দেয় কেটে যাবে কিনা? এইটা আর এইটা যদি টান দেয়, আচ্ছা আমাদের মনে হয় দুইটা ছিল। আপনি আমাকে বলেন এই পাশের স্পিন্ডল ফাইবার যদি একে টান দেয় আর ওই পাশে স্পিন্ডল ফাইবার যদি ওরে টানে, তাহলে বলেন তো আমাকে এই জায়গায় যদি কেটে যায় তাহলে পরের ধাপে বা অ্যানাফেজেই এদিকে একটা ক্রোমোজোম হবে না? মাঝখানে কেটে গেলে এদিকে দেখেন তো এখানে একটা ক্রোমোজোম হবে না? মাঝখানে যদি কেটে যায়। আবার বলেন এটা যদি কেটে যায় এখানে একটা ক্রোমোজোম হবে, এই অঞ্চলটা এই দিকে একটা ক্রোমোজোম হবে, হবে কি না? তাহলে আপনি এবার আমাকে বলেন তো আপনি কয়টা ক্রোমোজোমের যাত্রা শুরু করেছিলেন? দুইটা। অ্যানাফেজে গিয়ে এটা ছবিটা মেটাফেজের, কিন্তু অ্যানাফেজ শুরু হওয়ার সময় টান দেয়। তাহলে এবার বলো আমাকে ক্রোমোজোম সংখ্যা এখন কয়টা হলো? চিন্তা করে দাও, ক্রোমোজোম সংখ্যা কত? 4। একটু পরে যখন টেলোফেজ হবে তখন এখানে দুইটা গেল, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, পরে কি এটা বিভক্ত হবে না? তাহলে আমাকে বলো তো একটা জিনিস, যে মাইটোসিসে যদি n সংখ্যক ক্রোমোজোম থাকে এখানে এসে কি 2n সংখ্যক ক্রোমোজোম হয় না? শেষে গিয়ে আবার কি n n ভাগ ভাগ হয়ে যাচ্ছে না? তাহলে মাতৃকোষ n ছিল, সন্তান কোষে n এবং n হইল, রাইট? যদি এমন হয় এই জায়গায় 2n ক্রোমোজোম থাকে তাহলে ওই জায়গায় কত n হবে? 4n হবে কি না? তারপর দেখেন 2n এবং 2n ভাগ হয়ে যাবে। তাহলে বলেন মাতৃকোষে 2n ছিল, এক সন্তানে 2n আর এক সন্তানে 2n কিনা? তোমরা কি বুঝছো? তাহলে তোমাদের আমি একটা প্রশ্ন করি, সেটা হলো আমাদের যে 46টা ক্রোমোজোম নিয়ে একটা কোষ রওনা দেয় মাইটোসিস কোষ বিভাজনের জন্য, এখানে 46, এখানে 46, দুইটা আলাদা আলাদা কোষ হয়। তাহলে তোমরা আমাকে বলো তো অ্যানাফেজে গিয়ে টোটাল কয়টা ক্রোমোজোম হবে? সবাই বলো আমাদের অ্যানাফেজে গিয়ে টোটাল কয়টা ক্রোমোজোম হবে? সবাই কমেন্টগুলো তো রিয়েল টাইম পড়া যাচ্ছে না। এই যে দেখেন বলতে পারছে 92টা। তোমরা কি বুঝছো? আচ্ছা তোমরা এবার বলো তো এখানে 92টা হয়েছে না? তোমরা একটু চিন্তা করো তো ক্রোমোজোমগুলোকে আমরা তখনই ভাগ করছি কিনা? এদিকে 46টা পাঠাইছি, এদিকে 46টা পাঠাইছি কিনা? তাহলে বলো ক্রোমোজোমগুলো কয়বার বিভক্ত হইলো? কয়বার? একবার বিভক্ত হয়েছে, রাইট? যা 46কে 92 করছি, একবার বিভক্ত করছি, 46 46 হয়ে গেছে, রাইট? তাহলে দেখেন এই যে প্রশ্নটা দেখেন ক্রোমোজোম কতবার বিভক্ত হয়? একবার, রাইট? এবার চলে আসি নিউক্লিয়াস কয়বার বিভাজন হয়? খুব সিম্পল। আগে একটা কোষ ছিল সুই ভাই, একটু চিন্তা করেন, একটা কোষের একটা নিউক্লিয়াস ছিল, পরে তো দুইটা কোষ হয়েছে, দুইটা নিউক্লিয়াস হয়েছে না? তাহলে নিউক্লিয়াস কয়বার বিভক্ত হয়ে দুইটা হয়েছে? একবার না দুইবার? একবার। দুইবার হলে 4টা নিউক্লিয়াস হয়ে যেত, রাইট? তাহলে একবার বিভক্ত হয়েছে, তাহলে এটাও একবার। তাহলে আমরা এখান থেকে দুইটা প্রশ্ন শিখেছি। একটা হলো মাইটোসিসে ক্রোমোজোম নাম্বার ডাবল হয়, ক্রোমোজোমের ডাবলিংটাকে বলা হয় দ্বিত্বন। তাহলে বলতো কোন ধাপে ক্রোমোজোমের ডাবলিং হয়? অ্যানাফেজ ধাপে। একটু ভালো করে দেখো, অ্যানাফেজ ধাপে, অ্যাকর্ডিং টু আজিবুর স্যার। কোন ধাপে? অ্যানাফেজ ধাপে। এবং এইটাই সত্য কথা, আমি পড়াবো তোমাদের, তোমরা দেখবা মাইটোসিসের মেটাফেজের শেষে হয়, কিন্তু যত সময়ে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা আপাতত আগাই, ঠিক আছে? আমরা আপাতত আগাই। এটা একটা প্রশ্ন, মাইটোসিস আসলে কোথায় হয়? সুই ভাই আপনি যদি একটা জিনিস মনে রাখেন, এই জিনিসটা যদি মনে রাখেন,
তাহলে আপনার পড়া শেষ। মাইটোসিস কোথায় হয়? দেহে হয়। তাহলে দেহের যে কোষগুলোকে আছে সেগুলোকে আমরা কি বলেছি ভাই? দেহ কোষ। তাহলে এই জিনিসটা মনে রাখতে পারবেন না আপনি? পারবেন কিনা? এখন দেখো তো আমরা মিলাই। দেখো, দেহ কোষ, দেহের কোষকে কি বলা হয়? দেহ কোষ। মিলছে কিনা? মাইটোসিস হয়। এবার বলো তো উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখার যে কোষগুলো উদ্ভিদের দেহের কোষ কিনা? মিলল। এবার বলো মূলের বর্ধিঞ্চু শীর্ষ, এই মূলের শীর্ষের সামনের ভাগ ওটাও কি দেহের কোষ কিনা? দেহের কোষ। ক্যাম্বিয়াম, উদ্ভিদের দেহের মধ্যে ক্যাম্বিয়াম আছে না? এবার বলো আমাকে ক্যাম্বিয়াম কি ধরনের কোষ? দেহেরই কোষ। তাহলে ক্যাম্বিয়ামেও মাইটোসিস হয়। জীব দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ মানে কি? এগুলো দেহের অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে এগুলো কিছু ভাই দেহ কোষ। ঠিক আছে। এখন প্রশ্ন হলো ভাইয়া জনন মাতৃকোষ তো দেহের ভেতরে থাকে, তাহলে একটা জিনিস মনে রাখো, এক্সেপশন। এই জিনিসটা আপাতত মনে রাখো, আমরা যথাসময়ে কনসেপ্ট শিখে ফেলবো ইনশাল্লাহ। জনন মাতৃকোষ থেকে জনন কোষ, এইটাই শুধু মিওসিস। এটা কি? মিওসিস। তোমরা আপাতত চিন্তা করো না, শুধু এটাই এক্সেপশন, পরে শেখাবো আমি কেমনে। প্রিয় স্টুডেন্ট, আমরা চলে আসছি কোষ চক্রতে। কোষ চক্রতে আমরা দারুণ কিছু জিনিস শিখবো, খুব সহজ, যেটা তোমরা কখনো শেখো নাই, শিখছো কিন্তু ভুলে গেছো বেশিরভাগের ক্ষেত্রে। কিছু আছে পণ্ডিত, ওরা তো আগে থেকে সব জানে। তো আমি একটু তোমাদের শেখাই। সেটা হলো, এই প্রশ্নটা আসবে না কোষ চক্র কে প্রস্তাব করে, আমি হুদাই দিছি, কারণ তোমাদের আমি চোখে আঙুল তুলে দেখাইতে চাই যে এই প্রশ্নটা আসবে না। আর যদি আসে মনে করবা 100টা কোশ্চেন দাগানোর জন্য আমরা ভর্তি পরীক্ষা দিতে চাই না, তাই না সুই ভাই? 100তে 100 কে পায়? ইতিহাসে কখনো তো তা ঘটে নাই। আচ্ছা, এইটা একটু দেখে নিও, এই সংখ্যাটা মানুষের দেহে টোটাল কোষের সংখ্যা কত, জাস্ট দেখে নিও। সম্ভবত 100 ট্রিলিয়ন। এইটা কিন্তু এখন আমাদের দেখতে হবে, কারণ এবারে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল। এটার উদাহরণ কি আমি তোমাকে একটু বলি। পরিণত নিউক্লিয়াস, সরি পরিণত লোহিত কণিকা। প্রিয় স্টুডেন্ট, পরিণত লোহিত কণিকার আমি ছবি দিলাম। বলতো নিউক্লিয়াস আছে? নিউক্লিয়াস আছে? আছে নিউক্লিয়াস? নাই। তোমরা এবার বলো তো আমাকে, নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম থাকা জরুরি কি না? ক্রোমোজোম না থাকলে কোষ বিভাজন ঘটাইতে পারবা? পারবা না। তাহলে নিউক্লিয়াস যার নাই তার ক্রোমোজোম নাই, যার ক্রোমোজোম নাই তার মাইটোসিস মিওসিস নাই, কিচ্ছু নাই। তাহলে আমরা জানবো যে নিউক্লিয়াস বা ক্রোমোজোম থাকে না, এই জন্যই এর বিভাজন হয় না। ঠিক আছে। এবার 2 নম্বরে চলে আসি আমরা। পরিণত ছিপ কোষ। তোমরা কি জানো ছিপ মানে চালুনি? মায়ের আটা চলে না, আটা চালুনি কি ফুটে 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 থাকে কিনা? তাহলে আপনি আমাকে বলুন তো, আমি একটা কোষের ছবি দিলাম, এগুলা এগুলা ফুটা ফুটা। তোমরা আমাকে বলো তো, একটা কোষের শরীরে যদি এরকম ছিদ্র থাকে আর দেয়ালগুলো যদি অনেক পুরু হয়, এই কোষ আর বিভাজন করতে পারবে? পারবে না। তাহলে তার নিজের যে সাইটোপ্লাজমিক জিনিসগুলো আছে এগুলো হারিয়ে গেছে। রাইট? রাইট, যার শরীর ফুটা তার শরীরের ভেতর কিছু নাই, তার আবার বিভাজন কিসের? তাহলে এই জিনিসটা মনে রাখা যে সিব নল, সিব মানে হচ্ছে চালুনি, এদের বিভাজন হওয়া সম্ভব না। দেয়াল এতই পুরু এদের সুফি ভাই, এতই পুরু, যেটা ভাঙ্গা আপনি 2টা বানাবেন পারবেন না। আচ্ছা, পেশি কোষে চলে আসি। কিসে আসবো আমরা? পেশি কোষ। প্রিয় স্টুডেন্ট, তোমাদের আমি দেখা একটা পেশি কোষের ছবি, দেখলে তোমরা বুঝতে পারবা এটা একটা কোষ না, এটা একটা কোষ না। পেশি কোষটা দেখেন কিরকম, একটা কোষ, আরও একটা কোষ, 2টা নিউক্লিয়াস হলো, আরও একটা কোষ, 3টা নিউক্লিয়াস, আরও একটা কোষ, 4টা নিউক্লিয়াস, আরও একটা কোষ, 5টা, আরও একটা কোষ, 6টা। এইভাবে যদি কোষ কোষ একসাথে যুক্ত হতে থাকে, তাহলে তোমরা আমাকে বলো তো এটা কি একক কোষ? বলো তো, একক কোষ না। আবার তোমরা বলো তো, পেশি কোষের ভেতরে কি একটিন মায়োসিন থাকে না, যারা সংকোচন প্রসারণ করে? থাকে কি না? তাহলে আপনি আমাকে বলেন তো, এটা ভাঙতে পারবেন আপনি? ভাঙতে পারবেন? পারবেন না। তাহলে পেশি কোষ বিভাজিত হয় না। পেশি কোষ বিভাজিত, প্রিয় স্টুডেন্ট, এটা জানতে হবে। পরীক্ষায় এই 3-4টা তথ্য মনে রাখলেই পরীক্ষায় তুমি ভালো করতে পারবা। ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দারুণ, আমি খুব খুশি হয়েছি যে তোমরা ক্লাস করতেছো।
এবং এগুলো তোমাদের সামনে একাডেমিক পরীক্ষায় আসবে, তোমাদের কিন্তু একাডেমিকও কভার হয়ে যাইতেছে। এবার আমি যা শেখাবো তুমি দেখবা যে তোমার একাডেমিকটা কিভাবে কভার হয়। কোষ বিভাজনের আগে কি লাগে বলো তো? এই সময়টা যদি কোষ বিভাজন হয়, এইটা কি প্রস্তুতি পর্যায়ে না? এই যে এটা প্রস্তুতি পর্যায়ে বেশি না? এটাকে আমরা ইন্টারফেস বলি না? G1S G2 বলি না আমরা এটাকে? বলি। তাহলে প্রশ্ন হলো প্রস্তুতি পর্যায়ে যে শুরু করবে, তোমাকে এসে যদি কেউ বলে যে তুমি বাংলাদেশ জাতীয় টিমে খেলবা, প্রস্তুতি শুরু করো, তুমি কি প্রস্তুতি শুরু করবা? তোমাকে যদি পাপন সাহেব ফোন করে বলে, তোমাকে যদি হচ্ছে সাকিব সাহেব ফোন করে বলে মাশরাফি সাহেব তোমার আমি খেলা দেখছি, আগামীকাল তুমি আমাদের সাথে খেলবা না, এটা প্র্যাকটিস করো, প্রিপারেশন শুরু করো, করবা কি না? করবা কি না? তাহলে তুমি কিন্তু প্রস্তুতি শুরু করবা। তাহলে মনে রাখবা ঠিকঠাক উদ্দীপনা আসতে হবে। যে কোষে এটা চলতেছে বলতো সেই কোষে কি আসতে হবে? ঠিকঠাক উদ্দীপনা আসতে হবে। তাহলে এই উদ্দীপনাটা কি বাইরে থেকে আসতেছে না কোষে? তাহলে এই উদ্দীপনাটা কি বলতো? বাহ্যিক উদ্দীপনা, রাইট? তাহলে বলো একটা কোষ বিভাজন হবে কি হবে না? সবার আগে উদ্দীপনা কোত্থেকে আসে? বাইরে থেকে। তারপর ভেতরে একজন আছে না গডফাদার, কি ডিএনএ বা ক্রোমোজোম, সে উদ্দীপনাটা গ্রহণ করে। আচ্ছা, তারপর সে কি করে? সে কিছু কাজের লোক ক্রিয়েট করে, চাকর বাকর। এই চাকর বাকর পরবর্তীতে সমস্ত কাজ চালিয়ে নেয়। তাহলে বলো তো এই চাকর বাকরকে আমরা কি অভ্যন্তরীণ উদ্দীপনা বলবো না? তাহলে প্রশ্ন হলো এই কোষটা যদি বিভাজন করতে চায় সবার আগে কোন উদ্দীপনা আসবে? এক্সটার্নাল উদ্দীপনা। তাহলে সবার শেষে কাজকে শুরু করে ইন্টারনাল উদ্দীপনা। আর খবর কোথায় আসে? ডিসিশন কে নেয়? ডিসিশন নিচ্ছে হচ্ছে আমাদের এই যে এখানে ডিএনএ। ডিএনএ না থাকলে ক্রোমোজোম, রাইট সুই ভাই? আবার বলেন ক্রোমোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসে, রাইট? তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এইটা, যে আমাদের কোষ বিভাজনের ডিসিশন কে নিচ্ছে? ডিএনএ বা ক্রোমোজোম বা নিউক্লিয়াস, যা ইচ্ছে তাই। ঠিক আছে প্রিয় স্টুডেন্ট, আমি শুধু একটু ধাপটা বোঝাই তোমাকে। দেখো এই জিনিসটা দেখো, কিছুক্ষণ পরে কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন আসবে। তোমার শরীরে রক্তপাত হচ্ছে, ঠিক আছে? রক্তপাত হচ্ছে, তাহলে তুমি আমাকে বলো তো তোমার শরীরে আরবিসি কি হলো? কমে গেল। আরবিসি যদি কমে যায় সবার আগে বোঝে কে? বোঝে কে? কিডনি। কে বোঝে? কিডনি। কিডনি করে কি তখন? মন খারাপ করে এরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন তৈরি করে। কি করে তুই ভাই? এরিথ্রোপয়েটিন নামক হরমোন। আপনি কি জানেন হরমোন সবসময় রক্তের মাধ্যমে বাহিত হয়? তাহলে রক্তের মাধ্যমে কি সারা দেহে যাইতে পারবে না? এই ঘুরতে 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 এই দেখো হাড্ডি আছে আমাদের এখানে, হাড্ডিতে চলে গেছে। এরিথ্রোপয়েটিন হরমোনটা কোথায় গেছে? হাড্ডিতে। তো এই গিয়ে বলবে না লোহিত কণিকা বাড়াও, লোহিত কণিকা বাড়াও, প্রোডাকশন বাড়াও। তাহলে তোমরা আমাকে বলো তো এটার আরেকটা নাম কি? গ্রোথ ফ্যাক্টর না? গ্রোথ ফ্যাক্টর না এটার একটা নাম? গ্রোথ মানে বৃদ্ধি, তো বৃদ্ধির ফ্যাক্টর হিসেবে কাজ করছে কি না? ওখানে গিয়ে এই কোষগুলাকে গিয়ে যেহেতু বলতেছে লোহিত কণিকা বাড়াও, তাহলে তোমরা আমাকে বলো ওই কোষগুলো বিভাজিত হবে না? তাহলে ওই কোষগুলোকে গিয়ে ধাক্কা কে দিচ্ছে? এরা না? তাহলে এগুলো কি? এগুলো তো এক্সটার্নাল উদ্দীপনা, বাহ্যিক উদ্দীপনা, রাইট? এখন প্রশ্ন হলো এখানে গিয়ে কি করবে? দেখো একটু ভালো করে দেখো, এই গ্রোথ ফ্যাক্টরগুলো এদের এই যে বাইরে গিয়ে যুক্ত হবে। তাহলে এটা যদি কোষ হয়, কোষের বাইরে এরকম একটা বসার জায়গা থাকে, প্রোটিন নির্মিত। তাহলে বলো তো এই প্রোটিনটার নাম কি? রিসেপ্টর প্রোটিন, তাই না সুই ভাই? তাহলে আপনি আমাকে বলেন তো এই গ্রোথ ফ্যাক্টর বা এই হরমোনটা গিয়ে এই রিসেপ্টর প্রোটিনের সাথে এখানে যুক্ত হবে না? হলো কি না? তাহলে রিসেপ্টর প্রোটিনটা কার? কোষের না? রিসেপ্টর প্রোটিনের সাথে কি বাইরে থেকে হরমোনটা বা গ্রোথ ফ্যাক্টর গিয়ে যুক্ত হলো না? তাহলে এবার বলেন তো এটা টার্গেট কোষ, এটা রিসেপ্টর প্রোটিন, এটা বাইরের গ্রোথ ফ্যাক্টর বা কোষ বিভাজনের উদ্দীপনা দেওয়ার জন্য আসছে বাহ্যিক উদ্দীপনা, তাই না? এই খবরটা কোথায় যাবে? প্রথমে ডিএনএতে যাবে। তাহলে ডিএনএ এবার কি করবে? দুইটা জিনিস তৈরি করবে, একটা নাম সাইক্লিন আর একটা নাম সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। বলো তো কি? সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, ঠিক আছে? এই যে এরা দুইজন, আমি তখন গল্প করতেছিলাম, এই যে দেখো সাইক্লিন আর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এরাই কি? অভ্যন্তরীণ উদ্দীপনা, ঠিক আছে? তাহলে এইভাবে হয়। এখন আমি আপনাদের একটা প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। আমার হাতটা এই জায়গায় কেটে গেছে, এই জায়গায় কেটে গেছে, দেখছো?
তাহলে বলো তো হাত কেটে গেলে কোন রক্তকণিকা সবার আগে এখানে আসবে? বলো তো কে আসবে? অনুচক্রিকা। তাহলে বলো তো অনুচক্রিকা থেকে কেউ না কেউ না এখানে বের হবে কিনা? এই যে বের হইলো। তাহলে বলো তো এগুলো কি গ্রোথ ফ্যাক্টর না? এরা আইসা এই যে এদেরকে বলবে যে কাজ শুরু করে দাও, হিল করো, কিংবা রক্ত জমাট বাঁধাও, বলবে কি না? তাহলে বলো তো রক্ত জমাট বাঁধতে গ্রোথ ফ্যাক্টর কে দেয়? অনুচক্রিকা, রাইট? তাহলে আবার বলো, তোমার দেহের মধ্যে এই যে জীবাণু চলে আসছে, তোমার দেহের মধ্যে জীবাণু চলে আসছে, জীবাণুর বিরুদ্ধে কোন রক্তকণিকা চলে আসে? শ্বেতকণিকা। শ্বেতকণিকা তো একাই জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারে না, এই যে একে লাগে, একে লাগে, একে লাগে। তাহলে শ্বেতকণিকা এবার কি করবে? একে দেখার পর এই যে কিছু কেমিক্যাল ক্ষরণ করে, এগুলো এক ধরনের গ্রোথ ফ্যাক্টর। এগুলো দেখে কিন্তু এরা ছুটে এসে এরা ধরে। তাহলে বলো তো জীবাণু আসলে কোন রক্তকণিকা আমাদের দেহে গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে? শ্বেতকণিকা। সে ক্ষরণ করে বলে এই কোষগুলো নিজেদের সংখ্যা বাড়ায়, বুঝছেন ভাই? এরকম করে সংখ্যা বাড়াইতে পারে বিভাজনের মাধ্যমে। তাহলে প্রিয় স্টুডেন্ট, আমরা শিখলাম কে অভ্যন্তরীণ উদ্দীপনা, কে বাহ্যিক উদ্দীপনা, কোন রক্তকণিকা কখন উদ্দীপনা তৈরি করতেছে। ঠিক আছে? এখানে প্রশ্ন আসবে সবার আগে যে আমরা যদি লোহিত কণিকা এখান থেকে তৈরি করতে চাই, আরবিসি এই কোষটাকে যদি বিভাজন করাইতে চাই, তাহলে কার গ্রোথ ফ্যাক্টরকে? এরিথ্রোপয়েটিন। তাহলে প্রশ্ন হবে এরিথ্রোপয়েটিন কোথা থেকে আসে? কিডনি থেকে আসে। এরিথ্রোপয়েটিন কি? ইটস এ হরমোন। তাহলে এটাকে গ্রোথ ফ্যাক্টর বা একটা হরমোনও বলা যেতে পারে। প্রিয় স্টুডেন্ট, তোমাদের আমি পাঠ্য বইয়ে গিয়ে দেখাচ্ছি। এবার দেখো, দেখো বইয়ের বাইরে আমরা কোনো কথাই বলিনি। এই যে সাইটোকাইনোসিস, ক্যারিওকাইনোসিস, এই যে বর্ধিন চুমুল, শাখা প্রশাখা, মাইটোসিস কোথায় ঘটে আমরা পড়ে ফেলছি। এই দেখো কোষ চক্র, দেখছো? এই যে কোষের সংখ্যা 100 ট্রিলিয়ন, তারপরে যে অভ্যন্তরীণ বাহ্যিক সিগন্যালের কথা, এই যে লাল কোষ, পেশি কোষ, স্নায়ু কোষটা আমরা পড়ি নাই যদিও, উদ্ভিদের স্থায়ী কোষ মানে হচ্ছে সিপ কোষের কথা আমরা বলেছি। তারপর বলো তো এই যে এই জায়গায় দেখো তো গ্রোথ ফ্যাক্টর, সাইক্লিন, সিডিকে, এগুলোর কথা আমরা বললাম না? প্রিয় স্টুডেন্ট, এখানে একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা, ডিএনএটাই অ্যাকচুয়ালি খবরটা নেয়। আচ্ছা, বাইরের উদ্দীপনা চলে আসছে, এখন আমাকে বিভাজনের জন্য সাইক্লিন, সিডিকে তৈরি করে তাদেরকে দায়িত্ব বুঝাই দিতে হবে। এখানে একটা জিনিস মনে রাখবা, এই যে ডিএনএটার ভেতরে, ডিএনএটা কিন্তু জিন, এটা মনে রাখবা। ডিএনএর ভেতরে অনেক তথ্য থাকে, এদেরকে জিন বলে। তাহলে বলো তো কোষ বিভাজন বা কোষ চক্র ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়, কথাটা ভুল না। ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়, কথাটা ভুল না। ডিএনএতে থাকে জিন, তাহলে যদি বলে জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, কথাটা ভুল না। জিনটাকে যদি একটু অন্যরকম করে বলে জেনেটিক প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়, কথাটা ভুল না। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো মনে রাখবা, শব্দ চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে? তাহলে কোষ চক্র নিয়ন্ত্রণ হয় কি দ্বারা? জেনেটিক প্রোগ্রাম দ্বারা, বা জিন দ্বারা, বা ডিএনএ দ্বারা। আর ডিএনএ মানে ক্রোমোজোম বা ক্রোমোজোম দ্বারা, রাইট? আর এগুলো যেহেতু নিউক্লিয়াসে থাকে, কোনো অপশন না থাকলে নিউক্লিয়াস থাকলে নিউক্লিয়াস মিশাই দিবা। ঠিক আছে? এখন বলো তো টার্গেট কোষের সাথে কে যুক্ত হয়? বাহ্যিক উদ্দীপনা। কোষ বিভাজনে সবার আগে কোন উদ্দীপনা আসে? বাহ্যিক উদ্দীপনা। বাহ্যিক উদ্দীপনাগুলোর নাম কি কি হতে পারে? এদের নাম গ্রোথ ফ্যাক্টর হতে পারে, এদের নাম হরমোন হতে পারে, এদের নাম এরিথ্রোপয়েটিন হতে পারে, তাই না? এরিথ্রোপয়েটিন কোত্থেকে আসে? কিডনি থেকে আসে। ঠিক আছে? আবার এমন করো না হাত কেটে গেলে এরিথ্রোপয়েটিন এসে উদ্দীপনা দেয়, এই কাজ করো না। প্রিয় স্টুডেন্ট, আমরা সব বই থেকে পড়তেছি। এই যে দেখো এরিথ্রোপয়েটিন, কিডনি ইত্যাদি ইত্যাদি। বইয়ের মধ্যে একটা ভুল আছে, হ্যাঁ, এখানে লেখা আছে এরিথ্রোপ্রোটিন। প্রোটিনটা কিন্তু ভুল, এটা বানান ভুল। এরিথ্রোপয়েটিন। এই প্রেশার লাগতেছে, প্রেশার লাগতেছে। যদি প্রেশার লেগে থাকে এই দেখো এখানে শেষ হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ। সুবি ভাই, এটা হচ্ছে ইন্টারফেজ, প্রস্তুতি পর্যায়, আর এটা হলো এম ফেজ বা এখানে কোষ বিভাজনটা হয়। ঠিক আছে সুবি ভাই? তাহলে এইটাকে যদি আমরা একসাথে অ্যাড করে দিই তাহলে পুরো ব্যাপারটা কেমন হবে? অপূর্ব ভাইয়ের থেকেও সুন্দর বৃত্ত আমি অ্যাড করতে পারছি, তাই না? এইরকম হবে, তাই না সুবি ভাই? তাহলে কেন্দ্র থেকে একটা কাজ করি, এই যে এটা হলো এম পর্যায় বা এম দশা, এখানে কোষ বিভাজনটা হয়।
তাহলে বলো তো এটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, 1 2 and 3, ঠিক আছে? তাহলে আমরা এটা কি বলেছিলাম? এটার নাম ছিল G1, তাই না? এটার নাম ছিল S, এটার নাম ছিল G2। আমি কি ভুল বলেছি? G1 S G2। তাহলে এই সময়টাতে অ্যাকচুয়ালি প্রিপারেশন নেয়, এম পর্যায়ে গিয়ে কোষটা বিভাজিত হয়। প্রিয় স্টুডেন্ট, এখান থেকে যদি একটা প্রশ্ন আসে আমি সেইটা আগে সমাধান করে দিচ্ছি। সেটা হলো এস দশায় ডিএনএ গুলা, একটা ডিএনএ থেকে কয়টা ডিএনএ হয় বলো তো? বলো, 2টা ডিএনএ হয় না? এবার বলো তো এস দশায় যদি একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ হয়, এই প্রসেসটার নাম কি? রেপ্লিকেশন না? রেপ্লিকা তৈরি হয়েছে না, একটা দেখে 2টা হয়েছে, রেপ্লিকেশন, ঠিক কি না? আবার দেখো তো এই জায়গাটাকে একটা ডিএনএ থেকে যদি 2টা ডিএনএ হয়, আমরা কি বলতে পারি না ডিএনএ দ্বিত্বন? দ্বিত্বন মানে কি ডাবল না সুই ভাই? তাহলে প্রশ্ন যদি করে কখনো ডিএনএ দ্বিত্বন কোথায় হয়? এস দশায়। কিন্তু প্রবলেম হলো যদি বলে ক্রোমোজোমের দ্বিত্বন কোথায় হয়, কি বলবা? বলো, ক্রোমোজোম দ্বিত্বন কখন হয়? অ্যানাফেজে না? ওখানে ক্রোমোজোম ডাবল হয়েছে আর এখানে ডিএনএ ডাবল হয়েছে, রাইট? ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। আমরা কিছুক্ষণ পর একটা ব্রেক দিব, হ্যাঁ? তোমরা একদম চিন্তা করো না, কিছুক্ষণ পর একটা ব্রেক দিব। আচ্ছা সুবি ভাই, তাহলে এখন আমরা এইটার কাজ আর এইটার কাজ আমরা কভার করতে পারবো। বলেন তো, একটা কোষের যদি আপনি বিভাজন ঘটাইতে চান, তার মানে আপনি কোষটাকে বিয়ে দিতে চাচ্ছেন, তাই না? বিয়ে করো, বাচ্চা কাচ্চা পয়দা করো। তাহলে সমস্ত সিদ্ধান্ত কি এখানে হবে না? এই G1-এ হবে না? বলেন তো সুবি ভাই। তাহলে কোষ বিভাজনের সিদ্ধান্ত কোথায় হয়? শুরুতেই। কোষ বিভাজনের যদি সিদ্ধান্ত তুমি এখানে নাও, তাহলে তোমাকে কি বিয়ের আয়োজন করতে হবে না? বিয়ের আয়োজনের জন্য তোমাকে কাঁচামাল কিনতে হবে না? তুমি কাঁচামাল কিনবেন কিনা? কাঁচামালগুলো আসলে কি জিনিস? এই যে ডিএনএ থেকে ডিএনএ ডাবল হইলো না, এখানে যে এনজাইম লাগবে, প্রোটিন লাগবে, সেই কাঁচামালগুলো এখানে তৈরি হবে। কারণ এই ধাপের পরে এই ধাপ, এই ধাপের পরে এই ধাপ, এই ধাপের পরে হচ্ছে এইটা। তাহলে বলেন বিয়ের ডিসিশন কোথায় নেব? এই ধাপে। ডিসিশন নিলে আমাদের কাঁচামালের ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? মাঝে মাঝে এমন হয় না যে নিজের মেয়েরে বিয়ে দিব না, কারণ কি মেয়ের বয়স হয় নাই, কিংবা ছেলের সমস্যা আছে, চাকরি বাকরি করে না, নানা কাহিনী আছে কিনা? তাহলে বলো তো সিদ্ধান্তটা এখানে কি অফ করতে পারে কিনা? মানে জীবন দশাটা আটকে যেতে পারে কিনা? হয় কিনা বলো তো? হয়। তাহলে যদি কখনো জিজ্ঞেস করে বলো তো কোষ বিভাজনের এই যে এটা তো বিভাজন, তাহলে এখান থেকে শুরু করে এই জায়গাটার নাম হচ্ছে ইন্টারফেস, তাই না সুই ভাই? এখান থেকে শুরু করে এই জায়গা থেকে শুরু করে এটা হলো ইন্টারফেস। ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়। তাহলে আমাকে একটা উত্তর দেন এদিকে। সমস্ত সিদ্ধান্ত এখানে হয় কোষ বিভাজনের। 2 নম্বর হচ্ছে এখানে সমস্ত কাঁচামাল তৈরি হয়, কারণ সামনেই যদি কিছু করতে হয় সমস্ত কাঁচামাল এখানে। যদি আমি জিজ্ঞেস করি বলেন তো প্রস্তুতি পর্যায়ের কোন পর্যায়ে প্রোটিন তৈরি হয়? এখানে। এনজাইম কোথায় তৈরি হয়? এখানে। ওই প্রোটিন ওই এনজাইমগুলো দিয়ে আপনি কিন্তু এখানে ডিএনএ রেপ্লিকেশন করবেন। আটকে গেলে এখানে বলেন তো কোনো কোষের যদি জীবন দশায় আটকে যায়, যত দিনের জন্য ইচ্ছা আটকে যাবে, আটকে যদি যায় তার আর কোষ বিভাজন হবে? হবে না। তাহলে তোমরা এবার আমাকে বলো তো স্নায়ুকোষ, পেশিকোষ, স্নায়ুকোষ, পেশিকোষ বা হচ্ছে লোহিত রক্তকণিকা, এরা কোন দশায় আটকে আছে বলো তো? বলো তো কোথায় আটকে আছে? G1-এ আটকে আছে, ওদের আর বিভাজন হবে না, রাইট? ওকে, তাহলে এবার চিন্তা করেন সুই ভাই, এখান থেকে যদি এখানে আসেন, তাহলে এখানে যে কাঁচামালগুলো তৈরি করছিলেন, এনজাইম তৈরি করছিলেন, প্রোটিন তৈরি করছিলেন, সেগুলো দিয়ে আপনি এখানে ডিএনএ রেপ্লিকেশন করবেন, ঠিক আছে? এটা যখন শেষ, কোষ বিভাজনে ঢুকতে হবে না সুই ভাই? তাহলে তার আগের এই পর্যায়টা খুব ইম্পর্টেন্ট না? লাস্ট মোমেন্টে বলো তো এই এম পর্যায়ে গিয়ে কি ক্রোমোজোম এই মেরু থেকে ওই মেরু বিষুবীয় অঞ্চল টানাটানি করতে হবে কিনা?
টানাটানির জন্য এটিপির দরকার আছে না? তাহলে সমস্ত এটিপি কোথায় তৈরি হবে? G2-তে, কারণ ক্রোমোজোম টানাটানি করা লাগবে এখানে, রাইট? আবার বলো তোমরা আমাকে যে এখানে কি স্পিন্ডল তন্তু লাগবে কি না কোষ বিভাজনের সময়? লাগবে কি না? তাহলে আপনি বলেন আমাকে স্পিন্ডল ফাইবার তৈরির কাঁচামালগুলো কোথায় তৈরি হবে? G2-তে। আগে তৈরি করে লাভ নাই, একবারে শেষে তৈরি করবো আমরা। এরপরও একটা ব্যাপার আছে, সেটা হলো এই কোষটা প্রিপারেশন নেওয়ার পর বিভাজনে যাইতে চাচ্ছে না, তখন আমরা তাকে কি বলবো? তুমি তো মেচুরেশন হয়েছো, তুমি তো মেচিউর হয়েছো, তখন আমরা তাকে প্রমোট করবো, যাও 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 বিভাজন করো, কারণ তোমার সমস্ত কাজ আমরা করে দিয়েছি, বিভাজন কেন করবা না? তখন আমরা তাকে ধাক্কা দিব, কি বলে? মেচিউর হয়েছো। তাহলে এই দশায় আরেকটা প্রোটিন তৈরি হয়েছে ভাই, তার নাম হচ্ছে মেচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই তিনটা যারা বুঝছে, প্রশ্ন তো এখানেই কমন পড়বে, এই তিনটা যারা বুঝছে তাদের আর কোনো প্রবলেম নাই। প্রিয় স্টুডেন্ট বলো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে সমস্ত এটিপি কোথায় তৈরি হয়? এখানে। যদি জিজ্ঞেস করে সিদ্ধান্ত কোথায় নেওয়া হয়? আরে শুরুতে সিদ্ধান্ত নেওয়া হয়, কাঁচামাল টাচামাল সব কিছু সিদ্ধান্ত নেওয়ার পরে তো বাজার করতে যাবে বাপে, মেয়ের বিয়ে, তাই না? সিদ্ধান্ত কোথায় থামিয়ে দেয়? এখানেই, রাইট? আর সমস্ত যদি আপনি করেন, প্রসিড যদি করেন, এই ধাপে যদি আসেন আপনি কোষটাকে নিয়ে, তাহলে এবার বলেন এই ধাপে কি হবে? শুধু ডিএনএ গুলো ডাবল হবে। আপনি কি জানেন কেন ডিএনএ গুলো ডাবল হয়? তোমরা বলো তো কেন ডিএনএ গুলো ডাবল হয়? কারণ এই ট্রিকটা পরে লাগবে, আমি তোমাকে বলতেছি। এই যেমন আছে এখানে প্রথমে কয়টা ছিল? এই যে এইটা আর এইটা ছিল কি না? এইটা আর এইটা, এইটা যখন ডাবল হচ্ছে, তার মানে এর যে ডিএনএটা ছিল এই ডিএনএটাকে ডাবল করতে হবে না? এর ডিএনএটাকে ডাবল করতে হবে না? না হলে এই দুইটা থেকে কিভাবে চারটা বানাবো তুমি? তাহলে বলো এবার যে অ্যানাফেজ ধাপে যে আমরা ক্রোমোজোম ডাবল করি, সেই ক্রোমোজোমের ডিএনএ কোথায় ডাবল করা হচ্ছে? অ্যানাফেজ ধাপে যে আমরা ক্রোমোজোম ডাবল করলাম, এর ডিএনএ গুলো আমরা কোথায় ডাবল করতেছি? এম এ ডাবল করতেছি, সরি এস এ ডাবল করতেছি, এস, রাইট? এবার বুঝছেন কেন ওখানে ডিএনএ গুলো ডাবল হয়েছে ভাই? একটা কোষ থেকে দুইটা কোষ বানাবেন আপনি, তাহলে একটা কোষে যে পরিমাণ ডিএনএ আছে ডাবল না করলে আপনি দুইটা কোষের ক্রোমোজোম কেমনে বানাবেন, রাইট? তাহলে আমরা এবার বুঝলাম কনসেপ্টটা, আমরা কোরিলেট করতে পারছি কিনা? প্রিয় স্টুডেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসবে মেচুরেশন প্রমোটিং ফ্যাক্টর কোথায় তৈরি হয়? সেটা হলো যে শেষের দিকে হয় না যে গাড়িটা আর একটু ক্লিন করে তারপর বিক্রি করি, বাড়িটা আর একটু ধুয়ে মুছে তারপর ভাড়া দিই, হয় কি না? একটু সুন্দর গুছিয়ে টুছিয়ে একটু প্রিপারেশন নিয়ে কারোর সাথে কথা বলি, তাহলে মেচিউরিটির ব্যাপারটা একবার লাস্ট মোমেন্টেই আসে। এখানে যেহেতু টানাটানি করতে হবে ক্রোমোজোম, তাহলে এখানেই এটিপির বিষয়টা চলে আসবে, রাইট? এখানে যেহেতু আমাদের স্পিন্ডল ফাইবার লাগবে, তাহলে স্পিন্ডল ফাইবার বা মাইক্রোটিবিউল তৈরির কাঁচামালগুলো সব এখানে লাগবে। তাহলে তোমরা আমাকে বলো যে তোমরা এটা মনে রাখতে পারবা কিনা, পরীক্ষায় এটা প্রশ্ন আসবে। এবার বলো তো, শেষ মোমেন্টে গিয়েও কোনো কোষকে আটকে যেতে পারে না? আমি তো প্রিপারেশন নিচ্ছিলাম, আগের কোষটা বিভাজন হয়ে সংখ্যা পূরণ করে ফেলছে, আমার তো আর লাগবে না, থেমে যেতে পারে কিনা? শেষ মোমেন্টেও কিন্তু গিয়ে থেমে যেতে পারে। প্রিয় স্টুডেন্ট, এবার আমাদের টাইমিংগুলো মনে রাখতে হবে। এই এই তিনটা দশার টাইমিংগুলো কীভাবে মনে রাখবা? পরীক্ষায় আসবে, এটা মনে রাখবে এইভাবে: 34, 35, 36। মনে রাখতে পারবা যে কোন ধাপে কতটুকু সময় লাগে। এটা কত? 34, 35, 36। তাহলে বলেন তো 3 থেকে 30, 4 থেকে 40, তাহলে 30% থেকে 40% সময় আসলে লাগে কোথায়? পুরো কোষ বিভাজনের G1-এ। তাহলে এটা কি হবে বলেন তো? 3 থেকে 30, 5 থেকে 50, তাহলে 30% থেকে 50% সময় আসলে কোথায় লাগে? এসে লাগে, তাই না? তাহলে এবার এখানে কি 30 থেকে 60 লিখবা? তাহলে তো 200% সময় হয়ে যাচ্ছে। তাহলে এক কাজ করতে হবে, এটা 1 নম্বর ধাপ, এটা 2 নম্বর ধাপ, এটা 3 নম্বর ধাপ। তাহলে 3 দিয়ে ভাগ যদি দেই তাহলে কত হবে সুই ভাই? 12। তাহলে এবার বলেন 10 থেকে 20% সময়। তাহলে এটা মনে রাখতে পারবা না? পরীক্ষায় আসবে G1 ধাপে কতটুকু সময় লাগে? 34, 35, 36, রাইট? তাহলে 34 মানে 30 থেকে 40, 35 মানে 30 থেকে 50, 36 মানে হলো বেশি হয়ে যাচ্ছে, 3 দিয়ে ভাগ দাও, 12। তো 10 থেকে 20%। টাইম মনে রাখতে পারবো না? মনে না রাখতে পারলে কিন্তু খবর আছে, মনে না রাখতে পারলে খবর আছে। ক্লাস করতেছো আজকে, পরীক্ষার হলে গিয়ে মিস করবা, আমি যদি শুনি এই জিনিস যে তুমি পরীক্ষার খাতায় গিয়ে খারাপ করছো, তাহলে খবর আছে।
ঠিক আছে, ওকে। তাহলে আমরা আসি, আমরা শেষ করবো এখন। হ্যাঁ, তো আমরা এই যে কোষ চক্রটা পড়লাম, কোষ চক্রে অভ্যন্তরীণ উদ্দীপনা হচ্ছে সাইক্লিন, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। প্রিয় স্টুডেন্ট, এটা তোমাদের গত 2 বছর হয়ে গেল, এটা নতুন অ্যাড করছে, নিউ অ্যাডিশন, অ্যাডিশন, নতুন অ্যাড। তো আমি তোমাদের এই 4টা সাইক্লিনের নাম এবং তাদের কাজ মনে রাখার একটা ট্রিক দিব, এরপর ব্রেকে চলে যাব। তোমরা শুধু আমাকে বলো, যদি ব্রেক দেই ব্রেকের পরে আসবা কিনা, বলো। যদি ব্রেক দেই, কারণ ব্রেকের পরে আমি মাইটোসিস বোঝাবো, যারা আজকে মাইটোসিস বুঝবা পরীক্ষার হলে সরাসরি মাইটোসিস পাবা, পারবা কিনা বলো, আমরা আসবা কিনা? সুইবে আমি একটু চেক করি যারা বেঁচে আছে কিনা, 1 ঘন্টায় অনেক কিছু পড়িয়েছি। আরে সবাস দিকে 400 পোলাপান ক্লাস করতেছে। তার মানে একটা ব্যাপার দেখছো, যারা টাকা দিয়ে ক্লাস করে তারা সবসময় বেশি ক্লাস করে, তাই না? এটা দায়িত্ববোধ জন্মায়। আমি যদি দেখি তোমরা ব্রেকের পর আসো নাই, খবর আছে কিন্তু। আজকে ক্লাস করবা আর কোনোদিন করবা না, ক্লাস করবা না, ক্লাস করে টাইম ওয়েস্ট করবা না, তখন শুধু বই পড়বা। আচ্ছা, বলো তো সাইক্লিন কয় ধরনের? এখানে একটা দারুণ ট্রিক দিব, এটা সারা জীবন মনে থাকবে। পরীক্ষার হলে গিয়ে এক্সিকিউট করে আসবা, না করে আসতে পারলে তোমাকে 5 তলায় তুলে ধাক্কা দেবো। ওকে মোয়েব, সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ, সাইক্লিন বি। ঠিক আছে, আর মনে রাখবো সাইক্লিন ডি ফর ডিরেকশন, ডিরেকশন, ডিরেকশন মানে কি সুবি ভাই? দিক না, দিক কি না? তাহলে এইভাবে মনে রাখবেন, জি1 থেকে যে এসে যাইতে হয়, এস থেকে যে জি2 তে যাইতে হয়, এই ডিরেকশনটা কে ঠিক করবে? সাইক্লিন ডি। কি মনে থাকবে? সাইক্লিন ডি, ডি ফর ডিরেকশন। আচ্ছা, জি1 থেকে এস, এস থেকে জি2, ডিরেকশনটা আমি বুঝলাম, মনে থাকবে? ওকে, আচ্ছা এবার দেখো সাইক্লিন ই। এ তোমরা কি রংপুরের মানুষ চেনো? রংপুর, রংপুরের মানুষজন র কে বলে অ, রকে কি বলে ভাই? অ। রেখাকে বলে এখা। এখন এখা এই নাম শুনতে শুনতে শহরে গিয়ে নাম বদলায় ফেলছে একা, নাম হয়ে গেছে একা। রংপুরের মানুষ রংপুরকে বলে অংপুর, বুঝতে পারছো? তো রংপুরের মানুষ সাইক্লিন ই কে কিভাবে বলে এটা মনে রাখবা। বলো তো রেপ্লিকেশনকে রংপুরের মানুষ কিভাবে বলবে? অ্যাপ্লিকেশন। তাহলে বলো তো মুহিব, অ্যাপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে ই। ঠিক আছে, আবার আরেকটা জিনিস দেখো, ই ফর এডি, এডি, এডি মানে রেডি, ই ফর এডি, রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করে, এই জিনিসটা মনে রাখতে হবে। ই ফর অ্যাপ্লিকেশন, এডি করে, রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করে, মনে থাকবে? ওকে, ভেরি গুড। এবার চলে আসি সাইক্লিন এ। সাইক্লিন এ, বলো তো এতে কি? অ্যাক্টিভেট কথাটা আসতেছে না? আসতেছে কিনা? এতে অ্যাক্সেলারেশন কথাটা আসতেছে কিনা সুই ভাই? অ্যাক্সেলারেশন। তাহলে দেখো তো এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনকে সক্রিয় শব্দটা আসা মানে কি? এ, অ্যাক্টিভেট। ত্বরান্বিত কথাটা যদি আসে কি? অ্যাক্সেলারেশন কথাটা আসবে না? তাহলে এ ফর অ্যাক্টিভেট, এ ফর অ্যাক্সেলারেশন, মনে থাকবে? এ ফর অ্যাক্টিভেট, এ ফর অ্যাক্সেলারেশন, যেমনি প্রশ্ন করুক যেন পারো। এবার আমরা চলে আসি বি। ওকে, বি মানে হচ্ছে বি মানে হচ্ছে বাবা। বলো তো সব কিছু প্রস্তুত সম্পন্ন করে কে? বাবাই তো করে না? তোমার বিয়ে, তোমার জব কিংবা মৃত্যু, সব কিছু বাবারাই প্রস্তুত করে। তাহলে বলো, বি ফর বস, বি ফর বাবা, তারাই সব কিছু সম্পন্ন করে। প্রিয় স্টুডেন্ট, আমি এখন পরের পৃষ্ঠায় যাব, দেখি তোমরা পারো কিনা। দেখো রিভিশন, তাৎক্ষণিক রিভিশন, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, বলো এটা কি? ডিরেকশন না? সাইক্লিন ডি। ওকে, কোষকে প্রস্তুত করে, রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করে, তাহলে বলো তো অ্যাপ্লিকেশনের জন্য এডি করে, রাইট? এবার চলে আসি সাইক্লিন সক্রিয় মানে অ্যাক্টিভেট, ত্বরান্বিত মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, সাইক্লিন এর কাজ এইটা।
সাইক্লিন সবকিছু সম্পন্ন, বাবা বি, বস বি। কে মনে থাকবে? মনে থাকবে? ওকে, ভেরি গুড। তাহলে এইটা একটা প্রশ্ন, প্রশ্নের সময় ছোট আমি একটা ব্রেক নেব, চাপ লাগতেছে। আর তো মাত্র একটা টপিক, এবং এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো এইটা, মাইটোসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো এইটা। কারণ আগামীকালকে আমি আর একটা গল্প বলবো, তাহলে দেখবা এই চ্যাপ্টারে তোমার থেকে দক্ষ আর কেউ থাকবে না ইনশাল্লাহ। তোমার থেকে ভালো এমসিকিউ সামনের পরীক্ষায় বলো, মেডিকেল এডমিশন বলো, ভার্সিটি এডমিশন বলো, কোথাও তোমার থেকে ভালো সলভ কেউ করতে পারবে না। ঠিক আছে? তাহলে চাপ লাগুক আর না লাগুক, আর মাত্র একটা টপিক, আমি একটা ছোট্ট ব্রেক দিচ্ছি। হ্যাঁ, রোজা রোজা রেখে কথা বলা খুব কষ্ট কম। কত কত মিনিট দিই ভাই? 5 মিনিট দিই। দেখতে দেখতে যেন 5 মিনিট চলে যায়, আমি 10 মিনিট 15 মিনিট দিব না তো, জাস্ট 5 মিনিট। ওকে।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি, আমাদের হাতে 1 মিনিট সময় আছে। তো তোমরা যারা মেডিকেল কোর্সে আছো তাদের জন্য একটু বলে রাখি, আমরা আমাদের যে এইচএসসির আগে যে সিলেবাসটা আছে, আমরা যেটা রুটিন দিয়েছি, রুটিনটাকে আমরা একটু কম্প্রেস করেছি। কম্প্রেস মানে হচ্ছে যে মানে এত বেশি আমরা ক্লাস নিব না যাতে তোমাদের অন্য প্রিপারেশনগুলোতে প্রবলেম হয়, এবং তোমরা যেন হচ্ছে ভালো করে এইচএসসির প্রিপারেশন নিতে পারো। বাট এই সময় যেন একটা ভালো ধারণা রাখতে পারো যে মেডিকেলের ক্লাসগুলো কেমন করে হয়। আর তোমরা দেখছো যে ওখানে যা এখানেও তাই, বাট মেডিকেলে এসে আমরা কি করতেছি, আরও একটু ইফেক্টিভ ওয়েতে, আরও একটু শর্টকাট ওয়েতে কনসেপ্ট সাথে ট্রিক শিখতেছি। তাতে যেটা হবে, এমসিকিউতে তোমাদের কেউ হারাইতে পারবে না। সো এমসিকিউতে যে বেস্ট হবে, শুধু ট্রিক না, কনসেপ্ট প্লাস ট্রিকে যে বেস্ট হবে তাকে কেউ হারাইতে পারবে না। বুঝতে পেরেছো? গত বছর যে মেডিকেলে ফার্স্ট এবং সেকেন্ড হয়েছিল, তোমরা তো, আমি বললে তো তোমরা বলো ভাই সবারই স্টুডেন্ট তারা। গত বছর মেডিকেলে যে ফার্স্ট হয়েছিল এবং সেকেন্ড হয়েছিল, তারা শুধু আমার কাছে বায়োলজি পড়ছে ফার্স্ট ইয়ার থেকে শেষ পর্যন্ত। বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স করছে, বাট তারা ফার্স্ট ইয়ার থেকে শেষ পর্যন্ত আমার কাছে বায়োলজি পড়ছে। বুঝতে পেরেছো? সো আমি আসলে ওইটা বুঝাই নাই, আমি আসলে বুঝাইতেছি যে সিরিয়াসনেস থাকবে, কিন্তু কনসেপ্টটা জরুরি। ওকে, তাহলে তুমি অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারবা। ওকে, আচ্ছা, আমরা এখন শুরু করব মাইটোসিস। তো মাইটোসিসটাতে যারা বুঝতে পারবা, মনে রাখবা, তারা সবাই মাকামে পৌঁছে যাবা। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, অথচ বায়োলজির সবচেয়ে কঠিন চ্যাপ্টার হলো এইটা। ওকে, তাহলে মাইটোসিসের প্রথমে আমরা একটা শর্ট রিভিউ করব। মাইটোসিসে আসলে কি হবে এবং কখন কি আসতে থাকবে, আমরা যেন ওইটা চিন্তা ভাবনা না করেই বলে দিতে পারি, আচ্ছা এখন কি আসবে, এখন কি আসবে, এখন কি আসতে পারে না। এমসিকিউতে যেন আমাদের কোনো প্রবলেম না হয়। তাহলে আমি তোমাকে দেখাই, দেখো মাইটোসিসে তোমার টার্গেটটা কি থাকবে। আমি একটা পুরো চিত্র দেখাই, না চিত্র না, আমি তোমাকে দেখাই। তোমরা আমাকে বলো তো, একটা কোষের নিউক্লিয়াস না এটা, ঠিক কিনা? তুমি আমাকে বলো তো, নিউক্লিয়াসের ভেতরে কি ক্রোমোজোমগুলো ক্রোমোজোম অবস্থা থাকে না, এরকম ছড়ানো ছিটানো ক্রোমাটিন অবস্থায় এবং নিউক্লিওলাস অবস্থায় থাকে, এরকম থাকে না? এগুলো কিন্তু ক্রোমাটিন, নট ক্রোমোজোম। তোমরা আমাকে বলো তো, এই দিকে যদি এবার স্পিন্ডল তন্তু তৈরি হয় আর ক্রোমোজোমগুলা যদি নিউক্লিয়াসের ভেতরে থাকে, তাহলে কোষ বিভাজন হবে? হবে না। তাহলে তুমি নিজেই বলতে পারতেছো যে আমাদের শুরুতেই এইটা কিভাবে বিলুপ্ত করা যায় এটার দিকে একটু খেয়াল রাখতে হবে। এগুলা কিভাবে ক্রোমাটিন থেকে ক্রোমোজোম মানে এই রকম হয়, এই রকম থেকে এই রকম কিভাবে হয়, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, তাই না, কোষ বিভাজনের জন্য। একই সাথে এগুলাকে যেন আমরা টেনে এদিকে অর্ধেক নিয়ে আসতে পারি, ওদিকে অর্ধেক নিয়ে যেতে পারি, এই জন্য স্পিন্ডল তন্তুটা তৈরি করতে হবে। এবং স্পিন্ডল তন্তুটা যেন আরও যাইতে পারে সামনের দিকে, এই জন্য আমাদের এই মেমব্রেনটা হারিয়ে ফেলতে হবে, মানে মেলা কিছু, রাইট? এবং এই প্রসেসটার মধ্যে দেখো, এই যে এগুলোর মধ্যে দেখো, ছিল ক্রোমাটিন, হয়ে গেল ক্রোমোজোম, তারপর এইটা আবার এইরকম হয় না, হয় কি না? এইরকম করতে হবে। তারপর কি করতে হবে, এইটাকে ছিঁড়ে ফেলতে হবে, এই যে এইরকম থাকবে, এদিক থেকে একটা স্পিন্ডল তন্তু, এই দিক থেকে একটা স্পিন্ডল তন্তু, দুজন টেনে ছিঁড়ে ফেলবে। ছিঁড়ে ফেলে পরের ধাপে কি হবে বলো তো, এরকম হবে না, এদিক অর্ধেক চলে গেল, এদিক অর্ধেক চলে যাচ্ছে, এরকম হবে কি না? কিন্তু তোমরা তার আগে বলো তো আমাকে, এটাকে যদি তুমি ছিঁড়তে চাও তাহলে কি পুরো কোষের মাঝখানে আনতে হবে না এটাকে, নাকি এটাকে তুমি এই যে এখানে রাখবা, নাকি এখানে রাখবা? মাঝখানে আনতে হবে। তার মানে বলো, মাঝখানে আনার ব্যাপারটার জন্য আমরা কি মেটাফেজ ধাপটার কথা চিন্তা করবো কিনা, করবো কিনা? টেনে যদি আমরা দুই দিকে ছিঁড়ে ফেলতে চাই, টানাটানি যদি করতে চাই, তাহলে আমাদের অ্যানাফেজ ধাপটার কথা ভাবতে হবে কিনা। অ্যানাফেজ মানে তো গতি, এদিক গতি ওদিক গতি, ঠিক কিনা? ঠিক কিনা? ভেরি গুড। তারপর একটা সময় এটা এই দিকে চলে যাবে এবং এইটা এই দিকে চলে যাবে, নিউক্লিয়াস তৈরি হবে। তাহলে বলো তো এটা কি টেলোফেজ কিনা? তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে মেটাফেজে আমাদের শুধু মাঝখানে আনলেই কাজ শেষ, মেটাফেজে কিন্তু আর কিছু নাই। আর এই যে দেখো, অ্যানাফেজে অ্যাকচুয়ালি দুই দিকে টান দেওয়া, টান দিয়ে সেন্ট্রোমিয়ারটা ছিঁড়ে ফেলা, একটা ক্রোমোজোমকে ডাবল করে ফেলা, সেটা অ্যানাফেজের কাজ, রাইট? তাহলে তোমরা আমাকে বলো তো, মেটাফেজের আগে ভাগে এই জায়গাটাতেই প্রথমে প্রোফেজ থাকবে, তারপর কি থাকবে, প্রোমেটাফেজ, তাই না?
থাকবে কি না বলো তো? থাকবে কি না? এই জায়গাটাতে কি হবে, আমাদের স্পিন্ডল তন্তু তৈরি করা শুরু করতে হবে, শেষ করতে হবে। এই মেমব্রেনটার বিলুপ্তির শুরু করতে হবে, শেষ করতে হবে, ঠিক কি না? একই সাথে আর কি করতে হবে, এই ক্রোমাটিনগুলোকে ক্রোমোজোমে পরিণত করতে হবে, ক্রোমাটিনগুলোতে ক্রোমোজোমে পরিণত করতে হবে। এইটাকে আবার এইরকম বাহুগুলোকে বিভক্ত করে 4টা করতে হবে, ঠিক কি না? তাহলে এই ধাপটাতে এই ঘটনাগুলো ঘটবে, মেটাফেজে মাঝখানে আসবে, অ্যানাফেজে 2 দিকে যাওয়া শুরু করবে, ছিঁড়ে যাবে, টেলোফেজে গিয়ে 2 প্রান্তে চলে যাবে। তোমরা কি বুঝেছো ক্রোমোজোম কয়টা ছিল? একটা না? একটা ভাগাভাগি হচ্ছে হচ্ছে 2টা হইলো কিনা? 2টা থেকে দেখো নতুন কোষে একটা একটা করে গেল কিনা? মাতৃকোষে একটা, সন্তান কোষে একটা। মাইটোসিস ডান কি না? তোমরা আমাকে বলো যে মাইটোসিস ডান কিনা, তোমরা পারবা কিনা? এখন এখন আমি সবগুলো ধাপ আলাদা আলাদা করে তোমাদের পড়াবো, ঠিক আছে? তোমরা তো সবসময় সিধা ভাষায় পড়ে আসছো, আজকে আমি তোমাদের সর্বদিক। ওকে, তাহলে আমরা চলে আসি, শর্ট রিভিউ আমরা শিখে ফেলেছি। এখন আমরা প্রোফেজ ধাপে চলে যাব। প্রিয় স্টুডেন্ট, প্রোফেজ ধাপে একটা কোষের কি অবস্থা থাকে দেখো এরকম। জাস্ট প্রোফেজ ধাপটা দেখো, সবাই কোথায় বাঁধা আছে? এই যে জায়গা, তাই না সুই ভাই? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমাটিন। একটু চিন্তা করেন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, দিজ আর ক্রোমাটিন। প্রোফেজে কি ঘটনা ঘটবে দেন? প্রোফেজটা কিন্তু অনেক বড়, কারণ প্রোফেজে অনেকগুলো ঘটনা ঘটে। এই ছবিটা প্রোফেজের, পরেরটা প্রোফেজের। ওকে, দেখো তোমরা আমাকে বলো তো এক এক করে, তুমি যদি এই যে যে এইগুলাকে তুমি যদি ছোট করতে চাও, তাহলে এটা কি পেঁচাইতে হবে না? পেঁচাইলে এরকম ছোট হবে কিনা? তাহলে এক কাজ করো, তোমরা নুডলসগুলোকে যখন পানিতে ছেড়ে দাও, নুডলসগুলোকে ছড়িয়ে পড়ে কিনা? তার আগে এগুলো কি পেঁচানো ছিল কিনা? পেঁচানো ছিল কিনা? তাহলে বলো, পানি থাকা অবস্থায় পেঁচানো ছিল নাকি পানি সহ পেঁচানো ছিল? পানি ছাড়া পেঁচানো ছিল। তাহলে আমরা যদি এখন কাজ করি, নুডলস থেকে যদি পানি বের করি, আবার পেঁচাবে কিনা? পেঁচাবে কিনা? তাহলে আমরা কাজ করি, এই নুডলস থেকে পানিটা যদি আমরা বের করে ফেলি, পানি বের করলাম, তাহলে নুডলসটা পেঁচিয়ে যাবে। তাহলে প্রিয় স্টুডেন্ট দেখো, ক্রোমাটিনটাকে তুমি যদি ক্রোমোজোম বানাইতে চাও, তাহলে এটাকে পেঁচাইতে হবে। ছোট্ট করে একটু বলে রাখি, কেন এটা এরকম পেঁচাইতে হয় জানো? কারণ এগুলো তুমি যদি না পেঁচাও, তাহলে টানাটানি করার সময় ছিঁড়ে যাবে, তো পিছিয়ে ছোট করতে হবে, যেন সুন্দর করে 2 ভাগ হয়ে 2 দিকে যায়। বুঝো নাই মুহিম? এই জন্যই পেঁচাইতেছি তো পাগলা, তাছাড়া পেঁচানোর দরকার ছিল না। ওরা কোষের মধ্যে গা ছেড়ে দিয়ে পড়ে আছে, অনেক সুতা, টান দিয়ে যদি 2 ভাগ করতে যাও, সব সুতা যাবে ছিঁড়ে। এই ব্যাটা পাবে চোখের ডাবল ক্রোমোজোম, আর ওই ব্যাটার মধ্যে কোনো চোখের ক্রোমোজোমই যাবে না। অন্ধ হবে না, ও চোখে থাকবে না, এই যে ফ্ল্যাট হবে, ঠিক কি না? তাহলে ক্রোমোজোমগুলো সুন্দর করে পেঁচাবো, পেঁচিয়ে ভাগাভাগি করতে যাবো, তাহলে সুন্দর করে হবে, নিখুঁত হবে। এই জন্যই কিন্তু পেঁচাইতে হয়। তাহলে 1 নম্বরটাতে আমরা চলে আসি। দেখো প্রোফেজে 1 নম্বর ঘটনা কি বলো তো? সমস্ত খেলা কি নিউক্লিয়াসে না? খেলার মাঠ বড় করতে হবে কিনা? তাহলে প্রথমে আমরা বলবো নিউক্লিয়াস আকারে বড় হয়। নিউক্লিয়াস আকারে বড় হয়। তাহলে এটা আমাদের 1 নম্বর পয়েন্ট। খেলার মাঠ বড় হয়েছে কারণ কোষ বিভাজন শুরু হয়েছে। এবার বলো আমাকে, নিউক্লিয়াসটা যদি আকারে বড় হয়, তার নিউক্লিয়াসটা কি ফেটে ফেটে যাবে কিনা? ফেটে ফেটে যাওয়া মানে কি? নিউক্লিয়াসের মেমব্রেনটার বিলুপ্তির শুরু হয়ে গেল, রাইট? ঠিক কিনা? ওকে, ভেরি গুড। তাহলে এবার আমরা 2 নম্বরে চলে আসি সুই ভাই। নিউক্লিয়াস যখন আকারে বড় হবে, এখন কি হবে বলেন তো? ভেতরে থাকে এই জিনিসগুলো কি জল বিয়োজন শুরু হবে, ক্রোমোজোম থেকে জল বিয়োজন শুরু হবে। আমরা লিখি এখানে প্রথমে ক্রোমাটিন, ক্রোমাটিনের জল বিয়োজন। তুমি শুধু ক্রোমটা, জল বিয়োজন তুমি শুধু ক্রোমটা বোঝো, পরের গুলাতে এত কষ্ট নাই, ঠিক আছে? ওকে, ভেরি গুড। তাহলে এগুলো যে জল বিয়োজন ঘটে সুই ভাই, এগুলো কি ছোট হবে না? হবে কিনা? ছোট হয়ে এরকম হবে কিনা? ক্রোমোজোম হবে কিনা? হচ্ছে কিনা? তাহলে আরও একটা আছে, ধরা যাক এই যে আরও একটা এরকম হয়ে গেল, আরও একটা আছে, মানে এগুলো পেঁচিয়ে পেঁচিয়ে আর কি ছোট হয়ে গেল। তাহলে আমরা লিখব, যখনই জল বিয়োজন ঘটে, তাহলে ক্রোমাটিনগুলো পেঁচিয়ে ক্রোমোজোম হয়। ক্রোমাটিন কি হচ্ছে ভাই? পেঁচিয়ে ক্রোমোজোম হয়।
তাই না? এবার বলেন তো আমাকে, এই জিনিসগুলো যদি পেঁচিয়ে যায়, এই যে লম্বা জিনিসটা যদি পেঁচিয়ে যায়, খাটো হবে না? খাটো হওয়ার সাথে সাথে কি মোটা হইল না? এটা সুতা পেঁচাইলে কি খাটো হবে, মোটাও হবে, রাইট? তাহলে আমরা লিখবো কি, ক্রোমাটিন খাটো মোটা হয়, হয়ে ক্রোমোজোম হয়। ক্রোমাটিন খাটো মোটা হয়, খাটো প্লাস মোটা হয়। তাহলে আমরা দেখো সিকোয়েন্সটা কি দারুণভাবে জানতেছি। সেটা হলো, এগুলোকে যদি গোছাইতে চাই, প্রথমে জল বিয়োজন করব। জল বিয়োজন করলে এগুলো পেঁচিয়ে যাবে, ওই যে আমরা লিখছি পেঁচিয়ে যায়, পেঁচিয়ে গেলে এগুলো খাটো মোটা হবে, খাটো মোটা হলো। এখন বলো তো তোমরা আমাকে, আগে দূর থেকে তুমি হয়তো এই সুতোটা দেখতে পাও নাই, এখন কি এটা দেখতে পাবা না? দূর থেকে এখন এটা দেখতে পাবা না? পাবা কি না? পাবা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তুমি যদি দেখতে চাও এগুলাকে, তাহলে এগুলোর গায়ে আগে রং দিতে হয়, জানো এটা? এগুলোর গায়ে আগে রং দিতে হয়। তাহলে আমরা এখন বলবো এরা রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়, রাইট? রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়। প্রিয় স্টুডেন্ট, এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হলো এই সুতাটা যখন এইরকম সুতা হয়েছে, তাহলে তোমরা এবার বলো তো আমাকে, এর গায়ে যদি এখন আমরা রং দিতাম, এই রংগুলো কি পড়ে যাইতো না নিচে? কিন্তু যখন এগুলো পেঁচিয়ে গেছে, এখানে যদি আমরা রং দিই, এই রংগুলো কি আটকে যাবে না এখানে? তাহলে এটা কি রঙিন হবে কিনা? তাহলে যখনই পেঁচিয়ে যায়, খাটো মোটা হয়, তখনই সে রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়, কারণ রং দিলে রং আটকাবে, রাইট? তাহলে দেখো, ক্রোমাটিন খাটো মোটা হয় আর পেঁচিয়ে গিয়ে খাটো মোটা হয়, তাহলেই রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হবে। সিকোয়েন্স ঠিক আছে কিনা? আমি কি এই লাইনটা সামনে দিছি, ওই লাইনটা পেছনে দিছি? দেই নাই। তাহলে তুমি পড়তে পারবা এইভাবে, চিন্তা করো না, আমি আগাইতেছি। 6, তুমি আমাকে বলো, যখনই এরা খাটো মোটা হইলো, এখন রং দিলে আটকায় যাবে এদের ফাঁকে ফাঁকে রঙের অণুগুলা, তাহলে এখন বলো এগুলো আমরা চোখে দেখতে পাবো কিনা? চোখে দেখতে পাবো কিনা? ইয়েস। তাহলে আমরা কি লিখবো? দৃষ্টিগোচর হয়। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ক্রোমোজোম কখন দৃষ্টিগোচর হয়? প্রোফেজেই দৃষ্টিগোচর হয়। জল বিয়োজন কোথায় শুরু হয়? প্রোফেজেই শুরু হয়। তাহলে এবার বলো, ক্রোমোজোম কেন পেঁচিয়ে যায়? জল বিয়োজনের জন্য, রাইট? এবার বলো, ক্রোমোজোম কেন খাটো মোটা হয়? বলবো পেঁচিয়ে যাওয়ার কারণে। সিকোয়েন্সটা দেখো, রাইট? আচ্ছা ঠিক আছে, এবার আমরা 7-এ চলে আসি। কিছু চলে আসবো মুহিব 7-এ। 7 নাম্বারটা কি? এখন আমরা পেলাম এইরকম। সুই ভাই, এখনই খুব দারুণ দুটো জিনিস ঘটবে। সেটা হলো, আপনি বলেন তো আমাকে, এরা যদি নিজেদেরকে গুটিয়ে নেয়, তাহলে কি এই জায়গাটা থাকবে যে জায়গায় সবাই হাত দিয়ে দিয়ে আড্ডা দিতে দিতে একটা জায়গা বানাইছিল? সেই জায়গাটা থাকবে মুহিব? তাহলে নিউক্লিওলাসটা কি এখন বিলুপ্ত হওয়া শুরু হবে না? তাহলে নিউক্লিওলাসটা এই যেরকম হালকা একটু এখন থেকে যাবে। সবাই মিলে যদি এক জায়গায় হাত দেয়, তাহলে এই জায়গাটা কি নিউক্লিওলাস না? সবাই যে হাত টানিয়ে নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে যায়, তাহলে ওখান থেকে দেখো এক এক করে সবাই বের হয়ে গেছে। এই জায়গাটা কি এখন অত ঘন থাকবে? থাকবে না। তাহলে আমরা লিখবো যে এরা যখন খাটো মোটা হয়, পেঁচিয়ে যায়, তখনই নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হয়ে যায়। নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হয়। তাহলে লিখি আমরা, নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু। আমাদের আর সর্বোচ্চ 15 মিনিট ক্লাস লাগবে, হ্যাঁ? সর্বোচ্চ আর 15-20 মিনিট ক্লাস লাগবে, এরপর শেষ। তাহলে একটু খেয়াল করে দেখো, 7 নাম্বারটা আমি পরে আবার ডিফারেন্সিয়েট করে দেবো, চিন্তা করো না। সাথে সাথে 8, এই দেখো, নিউক্লিওলাসের বিলুপ্তি শুরুর সাথে সাথে কি খেলার মাঠ বড় হয়েছে না? খেলার মাঠ বড় হয়েছে না? হয়েছে কি না? আর একটা জিনিস বলো তো, এই সময় কি এই জিনিসগুলো তৈরি হওয়া শুরু হয়েছে কিনা? কিছুক্ষণ পরে লাগবে কিনা? তাহলে এবার বলো, এই মেমব্রেনগুলা কি এই ঝাড়ুর আঘাতে ভাঙা শুরু করবে না? তাহলে বলো, স্পিন্ডল তন্তু তৈরি শুরু হইলো, রাইট? তাহলে আমরা লিখবো স্পিন্ডল যন্ত্র তৈরি শুরু, রাইট? এবার বলো, স্পিন্ডল তন্তু তৈরি যদি শুরু হয়, তাহলে কি মেমব্রেনটা কি এখন ভেঙে যাবে কিনা? তাহলে আমরা লিখবো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু, মেমব্রেনের বিলুপ্তি শুরু। এই শব্দটা একটু খেয়াল করো, একটু পরে আমি এটা ডিফারেন্সিয়েট করে দেব। বিলুপ্তি শুরু, স্পিন্ডল যন্ত্রের তৈরি শুরু, নিউক্লিয়াসের বিলুপ্তি শুরু। তাহলে বলো তো, সূচনা বা শুরুগুলো সবসময় কোথায় হবে? আদি অবস্থায় সবাই শুরু হয়েছে, রাইট? মুহিব, এখনই তো আসল ঘটনা। সেটা হলো, তুমি আমাকে বলো তো, এই ক্রোমোজোমগুলোর মধ্যে কি এরা কি এজ দশার ভেতর দিয়ে গেছে না সুবি ভাই? প্রস্তুতির ভেতর দিয়ে গেছে না?
এর ভেতরে যে ডিএনএ গুলো আছে, এই ডিএনএ গুলো কি ডাবল ডাবল ডিএনএ না? হয়েছে কিনা? তোমরা কি জানো? তো এই এখন কোষ বিভাজন শুরু হয়েছে, তার মানে এরা এস দশার ভেতর দিয়ে গেছে। তাহলে এস দশার ভেতর দিয়ে যদি মুহিব যায়, তাহলে এর মধ্যে ডাবল ডাবল কি আছে? ডিএনএ আছে। এখন ডিএনএ গুলো কি পরস্পর বিকর্ষণ করা শুরু করবে না? সেম ডিএনএ না? তাহলে বলেন তো এই ছবিটা এখন কি হবে? এই ছবিটা এখন কি হবে? সবাই যদি পরস্পরকে বিকর্ষণ করে তাহলে এইরকম হবে না? বাহুগুলো বিভক্ত হয়ে গেল না সুই ভাই? তাহলে বলেন তো এইটারও কি সেম হবে না? বাহুগুলো বিভক্ত হলো না? কিন্তু সেন্ট্রোমিয়ারের কাছে বিভক্ত হয় না। কেন হয় না জানেন? সুতাগুলো ওই জায়গায় খুব পেঁচানো থাকে। তাহলে আমি এক কাজ করি, দেখো এই যে এখানে দেখো, এই যে দেখো ডিএনএ, আর এগুলো হচ্ছে আগের ডিএনএ ধরা যাক, আর এইটা হচ্ছে নতুন ডিএনএ। এই যেটা দেখছো, বলো তো এই ডিএনএ এখানে ডাবল ডাবল ডিএনএ না? সব আইডেন্টিক্যাল ডিএনএ না? একই ডিএনএ না? একই ডিএনএ কিনা? তাহলে একই ডিএনএ বিকর্ষণ করবে কিনা? কিন্তু এই জায়গাটা কেন ওরা আটকে আছে মুহিব? কারণ এই জায়গায় এইটা সুতা আর এইটা সুতা পেঁচানো অবস্থায় আছে, পরে খুলবে, টান দিয়ে খুলতে হবে কোথায়? অ্যানাফেজে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের লিখতে হবে না মুহিব 10 নম্বরে গিয়ে? সেটা হলো ক্রোমোজোমটি দৈর্ঘ্য বরাবর বাহুগুলো বিভক্ত হয়েছে সেন্ট্রোমিয়ার ছাড়া। তাহলে আমরা লিখব বাহুর অনুদৈর্ঘ্য বিভাজন হয়, বাহুর অনুদৈর্ঘ্য বিভাজন কি ছাড়া বলো তো মুহিব? সেন্ট্রোমিয়ার ছাড়া। সেন্ট্রোমিয়ার ছাড়া। মুহিব প্রফেস শেষ, সবচেয়ে কঠিন ধাপটা শেষ। এখন আমরা যাব প্রোমেটাফেজে। এখন আমরা কোথায় যাব? প্রোমেটাফেজে। পরের ধাপে আমরা চলে আসি। ঠিক আছে, দেখো তো আগের ধাপে কি ছিল? প্রোফেজ। চিন্তা করো, এগুলা আগের ধাপে কি এরকম ছিল কিনা? স্পিন্ডল তন্তু তৈরি শুরু হয়েছে, মেমব্রেনের বিলুপ্তি শুরু হয়েছে, নিউক্লিয়াসের বিলুপ্তি শুরু হয়েছে, এগুলো বাহুগুলো বিভক্ত হয়ে গেছে, রাইট? তাহলে এবার বলো তো আমাদের প্রোমেটাফেজে কি ঘটবে? বলো, সবাই বলো। প্রোমেটাফেজে এগুলো আরো বড় হবে, সামনে আসবে, তাহলে কি এই মেমব্রেনটা থাকবে? তাহলে সবার আগে এক কাজ করি আমরা, সেটা হলো এক, স্পিন্ডল তন্তু তৈরি সমাপ্ত হয়। স্পিন্ডল তন্তু তৈরি সমাপ্ত মানে পরিপূর্ণ হয়। তাহলে বলো এবার কি হবে? এরকম হবে না? হবে কি না? তাহলে এবার বলেন মেমব্রেনটা কি আর আছে? নাই। তাহলে আমরা লিখব নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয়। মুহিব 3 নাম্বারটা আমরা শেষ করেছি। এখন আমরা যেটা দেখবো সেটা হলো, তোমরা আমাকে বলো তো এই বাউন্ডারিটা যদি না থাকে আর নিউক্লিয়াস থাকবে, পুরা কোষে ছড়িয়ে যাবে না? তাহলে আমরা লিখবো কি? নিউক্লিওলাস। নিউক্লিওলাস বিলুপ্ত হয়, রাইট? তাহলে এবার আমরা 4-এ চলে আসি, নিউক্লিওলাস বিলুপ্ত হয়। তাহলে এবার তোমরা আমাকে বলো তো, সব যদি বিলুপ্ত হয়ে যায়, এই ক্রোমোজোমগুলা কি এখন শূন্যে ভাসতে থাকবে? শূন্যে ভাসতে থাকবে না। এই ক্রোমোজোমগুলো একটা দারুণ ঘটনা ঘটবে মুহিব। এই যে দেখো এখানে এর সাথে এর সাথে যুক্ত হবে। ঠিক আছে, ধরা যাক এর সাথে আরো ছিল, এর সাথে যুক্ত হবে। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? শেষ। এখন এখানে প্রশ্ন হলো যে এই জায়গায় কিভাবে যুক্ত হলো, এটা একটু আমি দেখাই। এটা হলো স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবার, এইটা হলো ক্রোমোজোম। ঠিক আছে, এটা সেন্ট্রোমিয়ার নাম হইবে। যে এটা যুক্ত হয় কিভাবে জানিস? এই যে এখানে একটা প্রোটিন থাকে, একটা প্রোটিন থাকে, এই প্রোটিনটা কিন্তু এদিক আর এদিক চলাচল করতে পারে। এই প্রোটিনটার নাম হলো কাইনেটোকোর মোটর প্রোটিন। কি প্রোটিন? মোটর প্রোটিন। মোটর মানে মোটাইল, মুভমেন্ট করতে পারে যে। ঠিক আছে, তাহলে একটু জিনিস চিন্তা করো যে এই মোটর প্রোটিনটা ওদিক যাইতে পারে, ওদিকে যাইতে পারে। তাহলে বলো এই মোটর প্রোটিনের সাথে কি সেন্ট্রোমিয়ার যুক্ত থাকবে না?
তাহলে মোটর প্রোটিনের সাথে তুমি যদি সেন্ট্রোমিয়ার যুক্ত করতে চাও তাহলে এই যে এখানে একটু কি সুতা দিয়ে বেঁধে দিতে হবে না? তাহলে এই জিনিসগুলোর নাম হচ্ছে ট্রাকশন ফাইবার। এগুলোর নাম কি? ট্রাকশন ফাইবার। ট্রাকশন মানে হচ্ছে বেঁধে রাখে, যে কি করে ট্রাকশনগুলো বাইধে রাখে। তাহলে বলো আমাকে, এরা এখন স্পিন্ডল ফাইবারের সাথে কিভাবে লেগে আছে? কাইনেটোকোর মোটর প্রোটিনের মাধ্যমে। মোটর প্রোটিন এবং সেন্ট্রোমিয়ারের সাথে কি বাধা আছে? মোটর প্রোটিন এবং সেন্ট্রোমিয়ারের সাথে কি বাধা আছে? ট্রাকশন ফাইবার নামক দড়ি দ্বারা। ঠিক আছে, ওকে প্রিয় স্টুডেন্ট, এখনই তো ঘটনা, যেই না মোটর প্রোটিনের মাধ্যমে যুক্ত হলো তখন কি ছোটাছুটি শুরু করবে না? এদিকে যাবে কিংবা এদিকে যাবে। তোমরা শুধু আমাকে বলো যে এদের ডিরেকশন বিষুবীয়, বিষুব মানে হচ্ছে মাঝ এলাকা, মাঝের দিকে যাবে না দূরে যাবে? বিষুবের দিকে যাবে। কেন বলো তো? কারণ এরপর মেটাফেজ, মাঝখানে যাইতে হবে, তারপরে অ্যানাফেজ, টানাটানি শুরু করবে, রাইট? তাহলে তোমরা এবার আমাকে বলো, এরা যখন এদিকে যাবে এই দড়িটা ধরে কেমনে কেমনে যায় জানো? এই যে যাচ্ছে, যে একটু যায় পুল করে, একটু যায় পুল, পুশ পুল, পুশ পুল, পুশ পুল। বুঝতে পারছো? তাহলে এইভাবে 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 যদি কেউ যায়, ডান্স হচ্ছে না? ডান্স কিনা মুহিব? তাহলে এবার এই ক্রোমোজোমটা ওই কাইনেটোকর মোটর প্রোটিন দিয়ে এদিকে যখন যায়, পুশ পুল পুশ পুল পুশ পুল গতিতে আগায়। দিস ইজ লুকস, কিসের মতো লাগে? এটা ক্রোমোজোমাল ডান্সের মতো লাগে। তোমরা কি বুঝছো ক্রোমোজোমাল ডান্স কি জিনিস? এতদিন যারা বোঝো না, আজকে কি বুঝছো? তোমরা কি ক্রোমোজোমাল ডান্স জিনিসটা বুঝছো? ক্রোমোজোমাল ডান্স এইরকম এইরকম না। ক্রোমোজোমাল ডান্স হচ্ছে পুশ পুল পুশ পুল, মানে কোনো একটা জিনিস আগাচ্ছে টান দিয়ে আটকাচ্ছে, আগাচ্ছে টান দিয়ে আটকাচ্ছে, আগাচ্ছে টান দিয়ে আটকাচ্ছে। দিস ইজ কল্ড ক্রোমোজোমাল ডান্স। তাই না? ওজন কাঁপতে 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 কাঁপতে, যে আমরা বলবো না ডান্স করতে করতে যাইতেছে, এইটা। আচ্ছা, ভেরি গুড। এরা এখন এইদিকে যাওয়া শুরু করবে। সুবি ভাই, তাহলে এবার বলো তো, আমরা কি এখানে লিখবো না যে ক্রোমোজোম ক্রোমোজোম প্লাস কাইনেটোকোর মোটর প্রোটিনের সাথে যুক্ত হচ্ছে, তাহলে সেন্ট্রোমিয়ার প্লাস কাইনেটোকোর মোটর প্রোটিন কিসের মাধ্যমে যুক্ত হচ্ছে? সুবি ভাই, এটা ট্রাকশন ফাইবার। তো তোমরা এই জায়গাটা নিজেরা নিজেরা ব্যাখ্যা করে নিও। লাস্টের যেটা বলো তো, কোন দিকে চলা শুরু করবে? বিষুবের দিকে চলা শুরু করবে। বিষুবীয় অঞ্চলে চলা শুরু করে। তাহলে বলো তো, চলা যখন শুরু করবে তখন তাদেরকে দেখে কি মনে হবে? ক্রোমোজোমাল নৃত্য, রাইট? ক্রোমোজোমাল ডান্স। প্রিয় স্টুডেন্ট, তোমাকে যদি এখন আমি বলি, বলো তো প্রোফেজে ক্রোমোজোমাল ডান্স দেখা যায়, তোমারে কেউ চাপা মারতে পারবে? প্রোফেজে তো দেখো, প্রোফেজে তো এদের সাথে যুক্তই হয় না, নাচানাচি কিভাবে করবে? প্রোফেজে যদি আমি বলি বিষুবীয় অঞ্চলে যাওয়া শুরু করে, কেমনে যাওয়া শুরু করবে? আরে ও প্রোফেজের সাথে যুক্তই হয় না। তাহলে কনসেপ্ট তোমাকে এই চ্যাপ্টারে 2-3টা প্রশ্ন আসে, কনসেপ্ট তোমাকে এই দুই তিনটা প্রশ্নে আটকাইতে পারবে না। তাহলে কোথায় কিভাবে আসবে না আসবে, ইনশাল্লাহ মানে কোথায় কি ধরনের প্রশ্ন আসবে ইনশাল্লাহ তোমাদের কোনো প্রবলেম হবে না। জাস্ট সিরিয়াসলি দেখো, ওকে? প্রিয় স্টুডেন্ট, আমরা বুঝতে পারলাম যে এগুলা মেরু অঞ্চলের দিকে চলা শুরু করে, এদিকে, ঠিক আছে? তাহলে একটু আমাকে বলো তো, এই যে ছবিগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, ছবিগুলো এখন কেমন মনে হবে দেখতে? তোমাদের আমি দেখাচ্ছি, জাস্ট একটু দেখো ছবিগুলো, কারণ ছবিগুলো জানা জরুরি কনসেপ্টের জন্য। সেন্টোমিয়ারটা সামনে থাকবে, বাহুগুলো কি পেছনের দিকে থাকবে না? বলো তো, এদিকে থাকবে না? এই যে সেন্টোমিয়ারটা তো রাস্তা ধরে ধরে যাইতেছে, যে রাস্তা ধরে ধরে যাবে সে আগে থাকবে, ঠিক কিনা? এইরকম যাইতেছে ওইদিকে, ঠিক কিনা? তাহলে এবার আমরা বলো, আমরা যদি এবার চলে আসি মেটাফেজে, শুধু একটা জিনিস জানবা, মেটাফেজে মাঝখানে আসে। কোথায় আসে? মাঝখানে আসে। তাহলে এটাকে বলে মেটাকাইনেসিস। কি বলে এটা? মেটাকাইনেসিস। মনে রাখবা, কাইনিন মানে মুভমেন্ট বা গতি, আর মেটা মানে হচ্ছে মাঝ। তাহলে এই যে গতি নিয়ে দৌড়ে দৌড়ে নাচতে নাচতে যে মাঝখানে আসতেছে, দ্যাট ইজ কল্ড মেটাকাইনেসিস। তাহলে মেটাফেজে মেটাকাইনেসিস, মেটাফেজে মাঝখানে আসে, রাইট? তাহলে এবার বলো আমাকে ছবিটা কেমন হবে? এটা যদি কোষ হয়,
তাহলে বলো এরকম হবে না? দেখো তো, এ চলে আসছে এই জায়গায় এরকম, এরটা চলে আসছে প্রায় মাঝখানে, মাথায় একবার চলে আসছে এখানে, এই পাশটা চলে আসছে দেখো এইদিকে 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 এইদিকে, এই পাশটা চলে আসছে দেখো মাঝখানে। সবাই কি মাঝ এলাকা বরাবর আসছে কিনা? তাহলে এটা মেটাফেজ কিনা? মাঝখানে চলে আসছে। তোমরা আমাকে বলো তো, এই সময় তোমরা টান দিয়ে আলাদা করবো না? টান দিয়ে তো আলাদা করবো, ডাবল করবো, ওই যে 46টাকে 92টা করবো। তাহলে তোমরা শুধু একটু ভাবো, নিজের মাথাকে প্রশ্ন করো যে এই জায়গায় এসে সবচেয়ে কি লাস্ট মোমেন্টে গুছিয়ে নেওয়া হয় না? যে আরও একটু পেঁচিয়ে খাটো করে যদি সুন্দর করা যায় তাহলে টানাটা নিতে সুবিধা হবে, হবে কি না? তাহলে সুবি ভাই সবচেয়ে বেশি পেঁচায় এই জায়গায়, পেঁচানো তো আগে শুরু হয়েছে, তাহলে ম্যাক্সিমাম প্যাচ হচ্ছে এখানে, রাইট? তাহলে আমরা এটা লিখব সবচেয়ে বেশি পেঁচিয়ে যায়, সবচেয়ে বেশি লাস্ট মোমেন্টে দেখো ছেড়ার আগে পেঁচায়। তোমরা আমাকে বলো তো সবচেয়ে বেশি পেঁচানো মানে কি? সুপার কয়েলিং না? সুপার কয়েলিং, সুপার মানে অনেক বেশি, কয়েল মানে পেঁচিয়ে যাওয়া। তোমরা এবার আমাকে বলো তো যদি সুপার কয়েলিং হয় পরের ধাপটাকে আমরা কি বলবো? আগে ছিল এরকম প্যাচ, আর এখন যদি পেঁচিয়ে যায় অনেক ঘন হবে না? তাহলে এটাকে আমরা কি কনডেন্স হওয়া বলবো না? কনডেন্স মানে কি? ঘন দুধ, কনডেন্স মিল্ক মানে ঘন দুধ। তাহলে বলেন যখন সুপার কয়েলিং হয় তাহলে এবার বলেন আমাকে এখানে কি হবে? কনডেনসেশন হবে ক্রোমোজোমটার, ক্রোমোজোমটা আরো পেঁচাবে, আরো খাটো হবে। তাহলে বলো তো এইটা আগে না এইটা আগে, এইটা আগে না এইটা আগে? সিম্পল, আগে পেঁচাবে তারপরে তো ঘন হবে। তাহলে এই জিনিসটা যদি না বোঝো তাহলে তো সমস্যা। আশা করছি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তাহলে এখানে আমরা 3টা টার্ম শিখলাম। মেটাফেজ মানে মাঝখানে আসা, মাঝখানে আসা মানে মেটাকাইনেসিস। মাঝখানে আসলেই তো ভাগ হয়ে যাবে একটু পরে অ্যানাফেজে। তাহলে অ্যানাফেজে কি হবে? টানাটানি যেহেতু হবে সুই ভাই, তাহলে লাস্ট মোমেন্টে ওরা আরও খাটো আরও মোটা হবে, আরও গুছিয়ে নেবে নিজেদের। আরও যদি গুছিয়ে নেয়, আরও যদি খাটো মোটা হয়, দ্যাট ইজ কল্ড সুপার কয়েলিং, আরও প্যাচ। আর সুপার কয়েলিং মানে আরও ঘন, ঘন মানে হচ্ছে কনডেনসেশন। ডান। তোমরা জানবা যে মেটাফেজ এখানেই শেষ, সেন্ট্রোমিয়ারের বিভক্তি অ্যানাফেজে অ্যাকর্ডিং টু আজিবুর স্যার। তবু আমি বলে রাখি এই বইয়ে বলা আছে যে এই মেটাফেজের একবারে শেষের দিকে গিয়ে সেন্ট্রোমিয়ারের বিভক্তি ঘটে। প্রিয় স্টুডেন্ট, এত সহজ না জিনিসটা। আমি এখন তোমাদের দেখাই পরের ছবিটা। পরের ছবি কিছুই ভাই অ্যানাফেজ। দেখো আমরা শেষে চলে আসছি, টেলোফেজ আমরা পড়বো না। ছোটখাটো হয়ে গেল না? এইরকম না ভাই? তাহলে আপনি আমাকে বলেন তো কোন সময় মেরুর দিকে যাওয়া শুরু করে? এই জিনিসগুলো কোন সময় মেরুর দিকে যাওয়া শুরু করবে? মেটাফেজে যখন আসবে, আসবে না? মেটাফেজে কি হয় দেখেন, এইটা এর সাথে যুক্ত হয়, এইটা সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়, এই দিকটা সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয় এবং এটাও সেন্ট্রোমিয়ারের সাথে গিয়ে যুক্ত হয়। যখন এটা যুক্ত হয়ে গেল তখন টানাটানি করবে না? তখনই কি মাঝ বরাবর ভাঙবে না? এবার বলেন টানাটানি করা মানে কি অ্যানাফেজ শুরু কিনা? টানাটানি করা মানে কি অ্যানাফেজ শুরু কিনা? তাহলে বলেন মেটাফেজে যখন মাঝখানে আসে দুইজন জোড়া লাগে, যেই না দুই দিকে টানে, দুই দিকে টানা মানে মেটাফেজ শেষ, অ্যানাফেজ শুরু, রাইট? ওকে। তাহলে এবার দেখেন ছিঁড়ে গেল, দেখছেন সুই ভাই? ছিঁড়ে গেল। তাহলে এরা কোন দিকে যাওয়া শুরু করে? মেরুর দিকে। এরা যাবে এই দিকে, মেরুর দিকে, রাইট? প্রিয় স্টুডেন্ট, তাহলে আমরা লিখবো অ্যানাফেজে কি হয়? সেন্ট্রোমিয়ারের বিভক্তি ঘটে। অ্যানাফেজে কি হয় সুই ভাই? ক্রোমোজোম দ্বিগুণ হলো না এবার? ক্রোমোজোম দ্বিগুণ বা দ্বিত্বন বা ডাবলিং হয়, রাইট? তাহলে প্রিয় স্টুডেন্ট তোমরা আমাকে বলো যে সেন্ট্রোমিয়ারের বিভক্তি এবং ক্রোমোজোম দ্বিগুণ দুইটাই কিন্তু অ্যানাফেজে, ঠিক আছে? ওকে। এই বলো, কমেন্ট বক্সের কথা বাদ দাও, এখন তোমরা শুধু বলো যে এই জায়গাটা বুঝতে পারছো কিনা। এরপরে কি হয়? তারপরেরটাতে গিয়ে জাস্ট টেলোফেজে কি হয়? প্রোফেজের উল্টা, তাই না? প্রোফেজ
উল্টা না? প্রিয় স্টুডেন্ট, আমরা সব বুঝলাম, এখন যে জিনিসটা আসবে সেটা হলো, একটা দারুণ প্রশ্ন আসবে, সেটা হলো প্রোফেজ এবং প্রোমেটাফেজ। এই জিনিসটা দেখো, প্রোফেজ প্রোমেটাফেজ, আর একটা ছিল কি মেটাফেজ না? মেটাফেজ কিনা? প্রিয় স্টুডেন্ট মনে রাখবা, বিলুপ্তি শুরু, বিলুপ্তির শেষ। মেটাফেজ হাতে দিবা না। এবার দেখো, এটা নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি হোক আর হচ্ছে নিউক্লিওলাসের বিলুপ্তি হোক, প্রোফেজের ক্ষেত্রে দেখো আরেকটা জিনিস, সেটা হলো স্পিন্ডল তন্তু তৈরি শুরু, স্পিন্ডল তন্তু তৈরি শুরু, এখানে শেষ। তোমরা আমাকে বলো মেটাফেজে কোনো কিছু যাইতেছে? আশ্চর্য, মেটাফেজে গিয়ে স্পিন্ডল তন্তু যদি তৈরি হওয়া লাগে তাহলে তো কোষ বিভাজনে হবে না, আগে আগেই সব শেষ হয়ে যাবে। এখন তোমাদের একটা আমি দারুণ জিনিস শেখাই, সেটা হলো প্রোফেজ এবং প্রোমেটাফেজ আসলে একই জিনিস। জানো তোমরা এটা? প্রোফেজ এবং প্রোমেটাফেজ আসলে একই জিনিস। বলো, প্রোফেজ এবং প্রোমেটাফেজ একই জিনিস কিনা? দুইটাই ক্লাস শুরু হয়েছে, তাহলে চারটায় ক্লাস শেষ হবে, 4টা মানে 16, স্টিল 15 মিনিট বাকি আছে। প্রোফেজ এবং প্রোমেটাফেজ একই জিনিস। তাহলে এবার আমাকে বলো তো, নিউক্লিওলাসের বিলুপ্তির শেষ কোথায় হয়? অপশনের মধ্যে এটা নাই, উত্তর কি? ওইটা দিবা নাকি এইটা দিবা? কোনটা দিবা? পরীক্ষার মধ্যে অপশনের মধ্যে দেখছো স্পিন্ডল তন্তু তৈরি শুরু প্রোফেজ, ঠিক আছে পড়ে গেছো, লেখা আছে স্পিন্ডল তন্তু তৈরি শেষ কোথায় হয়? শেষ কোথায় এইটা প্রশ্ন আসছে, এইটা প্রশ্নে আসছে। প্রোমেটাফেজ নাই, উত্তর কি? মেটাফেজ দিবা না এটা দিবা? প্রোফেজ দিবা, রাইট? প্রোফেজ দিবা। এবার বলো ক্রোমোজোমাল নৃত্য কোথায় দেখা যায়? প্রোমেটাফেজ নাকি প্রোফেজ? অপশনের মধ্যে এটা নাই, প্রোফেজ লাগাইতে হবে। তাহলে মনে রাখবা, প্রোফেজ যদি না থাকে তার সমস্ত সম্পত্তি, প্রোমেটাফেজ যদি না থাকে তার সমস্ত সম্পত্তি কে পাবে? প্রোফেজ। ভুল কইরা যদি মেটাফেজের কথা বলো তাহলে কিন্তু খবর আছে। তারপরেও আজকে ক্লাস শেষে গিয়ে বলবে কি, ভাইয়া বইয়ের মধ্যে লেখা আছে বিলুপ্তি কি জানি একটা আছে, হ্যাঁ মেটাফেজে একটা লাইন লেখা আছে। তো আচ্ছা আমি দেখাইতেছি, দাঁড়া, বই তো আছে আমার কাছে, তোমাদের একটা জিনিস দেখাই আমি। তোমরা এক কামটা করবা, কারণ ক্লাস শেষ হইলেই তোমরা এটা নিয়ে চেঁচামেচি করবা। এই যে এখানে দেখো তো, এই যে এই লাইনটা বলো তো, নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত থাকে, দিছে কোথায়? মেটাফেজে। তোমরা একটু চিন্তা করো তো, এই শব্দটা কি বলছে এখানে? বিলুপ্ত থাকে, তার মানে কি মেটাফেজে বিলুপ্ত থাকে? মানে মেটাফেজে কি বিলুপ্ত হয় না? আগে বিলুপ্ত হয়ে গেছে। যদি আমি বলি আজকে যে বাংলাদেশে কোনো ডাইনোসর বিলুপ্ত অবস্থায় আছে, বাংলাদেশে আজকে আজকে বিলুপ্ত অবস্থায় আছে, তার মানে কি আজকে বিলুপ্ত হয়েছে? ওটা অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে। এই বলো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? তাহলে এই শব্দটার দিকে কোনোদিন খেয়াল করছো? কারণ আজকে ক্লাস শেষে তোমরা দেখবা যে কতজন গ্রুপের মধ্যে প্রশ্ন করছে যে ভাইয়া পরীক্ষায় যদি প্রশ্ন আসে বিলুপ্ত থাকে কথাটা, তাহলে এটা কি মেটাফেজ দাগাবো? আরে পাগলা, এখানেও বিলুপ্ত থাকে, অ্যানাফেজেও বিলুপ্ত থাকে, এবং তারপরে টেলোফেজেও তো বিলুপ্ত থাকে, থাকে কিনা? আজকে বাংলাদেশে ডাইনোসর বিলুপ্ত অবস্থায় আছে, কালকে কি বিলুপ্ত অবস্থায় নাই? পরের দিন বিলুপ্ত অবস্থায় নাই? তাহলে তোমরা এবার আমাকে বলো, সেটার উত্তর কি অনলি মেটাফেজ? সবগুলোই না পরেরগুলা? তো তোমরা এত মানে এত সিলি লেভেলের যদি কনফিউশন হয় ক্লাসের পরে, তাইলে তাদেরকে ধরবা, ঠিক আছে? জাস্ট গুলি হবে, কোনো কথা হবে না মুখে, জাস্ট ফায়ার করে দিবা। এইটার উত্তর কিন্তু শুধু মেটাফেজ না, এটাও এটাও পরেরটাও। এইগুলো করছে কি জানো, কোচিং সেন্টারগুলোতে দেয় যে হচ্ছে অতিরিক্ত ইনফোশিট, অতিরিক্ত ইনফোশিটের মধ্যে এই লাইনটা তুলে দিয়ে কনফিউজ করে দিয়ে রাখছে। অথচ এইটার উত্তর যেমন এইটা, এটার উত্তর এইটা, এটার উত্তর ওইটাও। কনসেপ্ট থেকে প্রশ্ন আসে, তোমরা জানো, যে প্রশ্ন করে বায়োলজির, মনে রাখবা অনেক জানে। ওকে, আমরা
আমরা শেষ করতে পারলাম? বলো তো, যদি কোনো কারণে প্রো মেটাফেজ নাই, তাহলে ওই কাজটা কি মেটাফেজে দিবা নাকি প্রো ফেজে দিবা? প্রো ফেজে দিবা। ঠিক আছে, বড় ভাইকে দিয়ে দিবা। তো প্রিয় স্টুডেন্ট, দাঁড়াও। তো তোমরা তো এটা সবাই জানো, এটা ইনশাল্লাহ পারবা। আমার মনে হচ্ছে এটা পড়ানো তোমাদের দরকার নাই। এই দেখো প্রশ্ন সলভ, এগুলো মেডিকেলের পরীক্ষায় আসছিল এই চারটা। আমাদের কিন্তু স্লাইড শেষ, তাহলে প্রশ্নটা আমরা যা সলভ করি। আমি আজকে সন্ধ্যার দিকে বা রাত 10টা 10:30টার দিকে যদি সময় পাই, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমি একটা স্লাইড শেয়ার করে আসবো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি একটা পোস্ট দিয়ে দিব, তোমরা ওখানে প্রশ্নগুলো করবা যদি আশা লাগে। আর যদি না আশা লাগে তাহলে আসলাম না, কারণ আমি যেভাবে ক্লাস নিয়েছি তোমার কমপ্লিশন ক্লাসের দরকার নেই এটাতে। বুঝতে পেরেছো? বাট তোমার যদি কোনো প্রবলেম হয়, আমি লাইভে আবার আসবো অল্পক্ষণের জন্য, আধা ঘন্টা 1 ঘন্টা। তোমরা শুধু দেখবা, যার দেখার ইচ্ছা হবে না দেখবা না। যে এমনি কাভার করতে পারবো তার কমপ্লিশন ক্লাসে আসার দরকার নেই। ঠিক আছে? যে এমনি কাভার করতে পারবো আমি তাকে বলবো ভুলেও কমপ্লিশন ক্লাস আসার দরকার নেই। আচ্ছা, কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে? দেখো কোন দশায় প্রশ্ন করছে, কোষ চক্র, উত্তর দাও। আরে সাবাস, এস, সবাই বলছে। এবার বলো, মাইটোসিসে কোষের ভেতরে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? কিসের ভেতরে? কোষের ভেতরে কিসের বিভাজন? নিউক্লিয়াসের বিভাজন। কি? ক্যারিও কাইনেসিস। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। এবার বলো, মানবদেহে ক্ষত নিরাময়ে কোন ধরনের বিভাজন অপরিহার্য? তোমাদের আমি বলছি না, দেহের কোষ মানেই দেহকোষ, দেহকোষ মানেই মাইটোসিস। আমার এই জায়গার ক্ষতটা পূরণ হবে কি কোষ দ্বারা? দেহের কোষ দ্বারাই দেহের ক্ষত পূরণ হচ্ছে, রাইট? তাহলে এটা কি? মাইটোসিস। সহজ এগুলা। এবার বলো, মাইটোসিসের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়? উত্তর বলো এটা। প্রতিটি ক্রোমাটিড, ক্রোমাটিড মানে কিন্তু এই যে এইটা, এই দেখো অপত্য ক্রোমোজোম, এই দেখো অপত্য ক্রোমোজোম। বলো কোন পর্যায়ে? বলো মাইটোসিসের কোনটাতে ঘটে এটা? এটা লাস্ট প্রশ্ন আজকে ক্লাসের। বলো বলো বলো। এই দেখো কে কিন্তু কোন ধরনের আনসার করতেছে। গাধা, এইটা থেকে যখন এইটা হয় কোনটা? এই যে ক্রোমাটিড অবস্থায় আছে, এই যে অ্যানাফেজে এসে কি দুইটা আলাদা হয়ে গেল না? অপত্য ক্রোমোজোম হইল কি না? তাহলে এটার উত্তর কি? এর উত্তর কি? অ্যানাফেজ, রাইট? উত্তর কি? অ্যানাফেজ। তাহলে মেডিকেলের প্রশ্ন সহজ আসে না? জি না, মেডিকেলের প্রশ্ন কঠিন আসতেছে গত 2 বছর ধরে। তো আমি যা পড়িয়েছি ইনশাল্লাহ, এবং তোমাদের যদি দাগানো বই দেওয়া হয়েছে, তোমাদের যদি আলিম স্যার লাগে আমরা আলিম স্যারও দিয়ে দিব, কাজ চলতেছে। তোমাদের যা লাগবে আমরা তাই দিয়ে দিব। আর আরেকটা জিনিস বলি, আমরা মেডিকেলের কিন্তু কোর্সটা ফেজ 1টা করছি, কম্প্রেস করছি, খুব ছোট অবস্থায় রাখছি, কারণ আমি এইটা টিস্যুটা পড়ালে সম্ভবত তোমাদের ফেজ 1 শেষ করে ফেলবো। অন্যান্য চ্যাপ্টারগুলোতে আমরা 2টা করে আমরা চ্যাপ্টার শেষ করব। আর সেকেন্ড টাইমার যারা আছো তাদের জন্য আমরা ফুল মডেল টেস্ট রান করে রাখবো। আর ফার্স্ট টাইমার যারা আছো তারা চাইলে করতে পারো মডেল টেস্ট, তাহলে তোমরা এইচএসসির জন্য প্রিপারেশন নেবা। সো তোমরা যারা অপেক্ষায় আছো, আমরা অ্যাকচুয়ালি লাইভ ক্লাসগুলো নিচ্ছি 2টা কারণে। একটা, তোমরা যেন জানো কেমনে পড়তে হয় মেডিকেলের জন্য, কোনো শর্টকাট ওয়ে নেই সফলতার, তোমরা যেন জানো। 2 নম্বর হচ্ছে এডমিশনের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যে কোনো ভুল ডিসিশন, রং চঙে কোনো কিছু দেখে কোথায় টপার হইতেছে, কোথায় সুন্দর ডিজাইন পোস্ট দিতেছে, কোথায় ভালো পোস্ট দিতেছে, এইসব দেখে কার গ্রুপের রিস্ক কেমন এগুলো দেখে যাইও না। জীবনে একবার এডমিশন প্রিপারেশন নেওয়ার সময় পাবা, সেকেন্ড টাইমে গিয়ে দেখবা কত কষ্ট। সো এই ডিসিশনটা একদম ভুল করবা না, ঠিক আছে? খুব সিরিয়াসলি এই জিনিসটা হ্যান্ডেল করবা। জীবনে একবারই এডমিশনের জন্য সিলেকশন, সো খুব সিরিয়াস। সবাইকে অনেক ধন্যবাদ, তোমাদের অনেক টাইম খরচ করে দেখছো। আমরা ইনশাল্লাহ আগামীকালকে আসতেছি। আগামীকালকে আমাদের বয়ঃসন্ধি, প্রেম, বিয়ে, ডিভোর্সের গল্প করব, ঠিক আছে? একটা গল্প, ক্লাস শেষ, কনসেপ্ট সহ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।